দ্য হেল, যারা ইন্ডিয়াতে গেছে কিক দেম, এদের যাতে কোনো ফিরে আসার না ব্যবস্থায়, তারা গেছে আলহামদুলিল্লাহ বলবেন। এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে থ্রু দি রিফারেন্ডাম। এই রিফারেন্ডামই তাদের ভাগ্যকে সিল মেরে দিয়ে দেবে কমপ্লিটলি। এই কথাটা বলছে আমি তার সাথে যুক্তিতর্কের খাতিরে না। আমি যদি জেনারেল ওয়াকারের যদি আপনি এখন বলেন যে ইউ আর বিং স্যাকড ফ্রম দ্য জব, ওনার সেনাপ্রধানের চুক্তিটা হয়েছে 3 বছরে। এখন আমরা সেক্ষেত্রে বলতে পারি যে হাসিনা সকল নিয়োগ অবৈধ, আমরা এটা করতে পারি। এটা কখন করতে পারি জানেন? একটা বিপ্লবী সরকার যখন সরকার গঠন করে। কিন্তু আমরা যে বিপ্লবী সরকার বলবো, যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন পর্যন্ত বলে না যে সে একটা বিপ্লবী সরকারের সরকার প্রধান। যারা নাকি জেনারেল ওয়াকারের সভাপতিত্বে যে সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদের সহ, আজকে তারাই এই দিনে একদিন বিচারের সম্মুখীন হবে। 158 জন ছাত্র নেতাদের বাদ দিয়ে 4 জন সিদ্ধান্ত নিতে পারে না। তাদের অলরেডি আলোচনা আসতেছে, তাদের সাথে এজেন্সি যোগাযোগ আছে। তারা এভাবে হবে না। এই বিপ্লব করছে সাধারণ জনগণ। এইখানে 20 থেকে 25টা রিক্সা চালক জীবন দিয়েছে, শ্রমিকরা জীবন দিয়েছে। ভাই একটা কথা প্রক্রিয়ার মধ্যে আছে, এটা প্রক্রিয়া আরো চেঞ্জ হবে। সংস্কার বনাম কুসংস্কার, কারা কুসংস্কার চায়, কারা সংস্কার চায়। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি বলেছেন যারা রাজপথে ছিল না তারা এখন সংস্কার চাচ্ছে। তারেক রহমান কাদের প্রতি ইঙ্গিত করেছেন, কাদেরকে ইঙ্গিত করে কথা বলেছেন, তো এই বিষয় নিয়ে এবং সমসাময়িক অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন জ্যাকব মিন্টুর পাশাপাশি আরো কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচক। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবেন সংস্কার আসলে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না, এবং তারেক রহমানই বা কেন এই সমস্ত কথাবার্তা বলতেছেন। চলুন আমরা তাদের সম্পূর্ণ আলোচনা শুনবো। আপনাদের সবার প্রতি রইল আমার ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, এবং হোপফুলি আপনারাও সবাই ভালো আছেন। দর্শক বৃন্দ, আজকের যে বিষয়টা নিয়ে আমি আজকের আলোচনা করতে যাচ্ছি এবং আমার প্যানেলের সাথেও আমি অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, তার ভিতরে আমার আজকে টকিং পয়েন্ট হচ্ছে সংস্কার বনাম কুসংস্কার বনাম নির্বাচন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমাদের 5ই আগস্টে পট পরিবর্তনের পরে এই 3টা শব্দ ঘুরে ফিরে আমাদের নৈমিত্তিক ভাবে নিউজ পেপারে, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা জায়গায় 3টা শব্দের সংমিশ্রণে আমরা সবাই যেন হারিয়ে যাচ্ছি, আবার টেনে আনছি। 3টা শব্দ কি? সংস্কার বনাম কুসংস্কার। কুসংস্কার না থাকলে তো আর সংস্কারের কোনো প্রশ্ন আসে না। সো সংস্কার বনাম কুসংস্কার বনাম নির্বাচন। তাহলে সংস্কার কুসংস্কার থেকে আমরা কি সংস্কারে না নিয়ে নির্বাচনে যাব? এখন অনেকে বলছে, অনেক রাজনীতিবিদরা তারা বলছে, রাজনৈতিক দলরা বলছে আমাদের সংস্কার করবে নির্বাচিত প্রতিনিধিরা, রাজনীতিবিদরা সংস্কার করবে, এখন আমাদের সংস্কারের দরকার নেই। যেমন কাজী কাদেরের মতো ভারতীয় হালুয়াখোর, সে বলছে যে সংস্কারের দরকার নাই, নির্বাচন দেন। আচ্ছা, এক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমি একটা কথা, আমার নিজের টকিং পয়েন্ট না, দিস ইজ মাই স্টাডি অ্যান্ড রিসার্চ, যে এই মুহূর্তে নির্বাচন হলে বেনিফিশিয়ারি কে হবে? ওকে, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কে বেনিফিশিয়ারি হবে? আপনারা কি বলবেন এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশের জনগণ অথবা বাংলাদেশ বেনিফিশিয়ারি হবে? আপনারা কি বলবেন এই মুহূর্তে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো এবং ওই দলের মালিক তারা বেনিফিশিয়ারি হবে? এই মুহূর্তে নির্বাচন হলে বাংলাদেশ বেনিফিশিয়ারি হবে? কথাটা আমি যদি আপনাদের সামনে জিজ্ঞাসা করি, আমার একটা কনক্লুশন আছে। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন হলে এর বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী দেশ ভারত। এই মুহূর্তে যদি নির্বাচন হয়, রাজনৈতিক দল হিসাবে বিএনপি বা জামাত লাভবান হবে কিছুদিনের জন্য, কিন্তু এর পরে ইন এ লং রান লাভবান হবে আওয়ামী লীগ, লাভবান হবে ভারত। এর কোনো বিকল্প নাই। এটা কেন চিন্তা করি? আমি যখন আমার প্যানেলের সাথে আলাপ আলোচনা করব তখন আমি আমার মতামত দেব। এখন এই সংস্কার বনাম কুসংস্কার বনাম নির্বাচন, এটার সামনে দুই ধরনের 2টা পার্টি দাঁড়ানো। একটা পার্টি হলো রাজনৈতিক দলগুলো, সব রাজনৈতিক দল যারা নির্বাচন চায়, যারা সংস্কার চায় না, এবং রাজনীতিবিদ। এদের উল্টা দিকে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আমি আজকের এই বিষয়টাকে এভাবে নির্ধারণ করেছি যে বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা
সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের পজিশন হচ্ছে লেটস রিফর্ম ফার্স্ট দেন ডু দ্য ইলেকশন। এর বাইরে অন্য একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে এই, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী 5ই আগস্ট যেটা হয়েছে এটাকে যদি অভ্যুত্থান হিসাবে আমরা যদি ধরে নেই, তাইলে ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের সমগ্র কার্যক্রম অবৈধ। দর্শক বৃন্দ মনোযোগ দিয়ে শুনেন, 5ই আগস্ট 2024-এ যা ঘটেছে এটা যদি অভ্যুত্থান হিসাবে আমরা নেই, তাইলে ডক্টর ইউনূস এবং সকল উপদেষ্টাদের যত কাজ করেছে, যত আত্মাহুতি মানুষ দিয়েছে, সব বৃথা। আর 5ই আগস্টকে আমরা যদি বিপ্লব ধরি, তাহলে বাংলাদেশে কোনো সংবিধান নাই। তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা যা কিছু করছে সব বৈধ। এটা নিয়ে আমি কথা বলবো। তারেক রহমান সাহেব কিছু কথাবার্তা বলেছে, আমি এটার উপরে মন্তব্য করব। জামাত ইসলামী কিছু মন্তব্য করেছে, আমি এটা নিয়ে কিছু কথা বলবো। অপারেশন ডেভিল হান্ট নিয়ে আমি কিছু কথা বলবো। তো দর্শকবৃন্দ আসুন, আমি আমার প্যানেলে যে দুইজন আছে আমি ওনাদের সাথে পরিচিত হই এবং পরিচিত করিয়ে দেয় এবং তাদের সাথে বিষয়গুলো নিয়ে আলাপ। ডক্টর শওকত আলী, আপনি একজন বিজ্ঞ শিক্ষাবিদ, আপনি অবসরপ্রাপ্ত একজন অধ্যাপক, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি একজন ছাত্র এবং বাংলাদেশের উন্নয়নে আপনি একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব। দেশে এবং প্রবাসে আপনার উপরে জনগণের অনেক শ্রদ্ধা। আজকে শোতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকুব ভাই, আমরা যেভাবে বলেছি, মামুন ভাইকে সালাম, ফ্রান্স থেকে আসছেন। আমরা চাই আমাদের আলোচনাটা শিক্ষামূলক হোক। আমরা যা বুঝি সেই জিনিসটা আমরা দিয়ে থাকি। এখানে কোনো বাহাদুরি, ছবি দেখানো কোনো কিচ্ছু আমরা কখনো করিনি। আমি তো প্রশ্ন ওঠে না। তো আপনি যেটা বলেছেন যে ঠিক, যে আমরা এটা শিক্ষামূলক আলোচনা আমরা করি, কেউ না কেউ আমাদের আলোচনাগুলো শুনে থাকে, সে সেনাবাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস আমার শ্রদ্ধেয় শিক্ষকের অ্যাডভাইজাররা হোক বা প্রশাসনের অন্যান্য, তারা এটা শোনে। তারা যদি আমাদের কথায় কিছু উপকৃত হয়, আমরা মনে করি যে আমাদের আলোচনা ফলপ্রসূ। আমি আপনাকে শ্রদ্ধা জানাই, আপনি আমার সহযোদ্ধা ছিলেন বহুদিন থেকে, এবং বর্তমান যে সরকার, আমি প্রথমেই বলে দিই, আপনার আমার এক ঐকান্তিক প্রচেষ্টার ফল। আপনার মনে থাকার কথা যে হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় মাসের পর মাস আমি ব্যক্তিগতভাবে, ইট ইজ অন দি রেকর্ড অনলাইন, যে স্যারকে অনুরোধ করেছি যে স্যার আপনি দয়া করে দায়িত্ব গ্রহণ করেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন উঠেছিল যে স্যার আপনি রাজি হয়ে যান, বাকিটা আমরা দেখছি। শেষ পর্যন্ত যেটা হয়েছে, আমরা স্যারের পক্ষে আছি। এটা আমাদের অনেক কষ্টার্জিত একটা ফল। সুতরাং তিনি যদি মনে করেন যে তার কোনো সুবিধা অসুবিধা আছে, আমরা সেগুলো টেক কেয়ার করতে পারি। আমরা অত্যন্ত ক্ষমতাশীল, অত্যন্ত বাইরে থাকলেও আমরা অত্যন্ত পরাক্রমশীল। আমরা কারো ধারধারি নেই, নিঃস্বার্থভাবে আমরা দেশের জন্য কাজ করি। মেনি থ্যাঙ্কস ফর ইউর ওপেনিং কাপল অফ লাইন্স অ্যাবাউট মি। আসলে মূলত আমি একজন ইকোনমিস্ট, প্র্যাকটিক্যাল ইকোনমিস্ট। আমি ওই সমস্ত ইন্টেলেকচুয়াল না যে মাথা ঘুরিয়ে চোখ রাঙিয়ে ধরি মাছ নাচই পানি এই করে চলে যাওয়া বা বক্তৃতা দেওয়া বা কিছু লেখা বা কোনো টকশো করা। আই ডোন্ট বিলিভ ইট অ্যান্ড আই ডোন্ট নিড ইট। থ্যাংক ইউ। ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি একজন শিক্ষাবিদ, একজন আইনবিদ এবং একজন সমাজসেবক, এবং বাংলাদেশের রাজনীতিতে আপনি সরাসরি অংশগ্রহণ করেছেন। গত 40 বছর 50 বছর ধরে আপনি রাজনীতি করছেন। আপনাকে আজকের শোতে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকুব মিল্টন ভাই এবং প্রফেসর শওকত আলী ভাই, আপনারা দুজনেই বিজ্ঞ মানুষ, আপনাদের মূল্যবান বক্তব্য সবাই শুনে আমি আপনার শ্রোতা দর্শক মন্ডলীকেও সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সুযোগে আমি বলছি যে আপনি যে আলোচনাগুলো তোলেন
এটা হয়তো এই মুহূর্তে অনেকে হয়তো বুঝতে পারছে না, কিন্তু আপনারা একটা যে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন, যে ইস্যুগুলোকে সামনে তুলে আনার চেষ্টা করছেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি একটা জাতীয় ঐক্য হওয়া দরকার। এটা কোনো একক দলের প্রচেষ্টা হবে না, সকল দল মতের মিলেই আজকে যে 5ই অগস্টের মধ্য দিয়ে বিপ্লবোত্তর মানে গণঅভ্যুত্থান উত্তর যে বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে আছি, সেটা নিয়ে আজকে আমরা ডক্টর ইউনূসকে সামনে রেখে যে কথাগুলো বলছি, এটা খুবই মূল্যবান। আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আপাতত বক্তব্য এখানে শেষ করছি। ডক্টর শওকত আলী, আমি প্রথমে একটা বিষয়ে কথা বলতে চাই। রাজনীতিবিদরা তারা বলছে যে নির্বাচনের পরে তারা নির্বাচিত হবে এবং নির্বাচনের পরে একমাত্র তাদেরই অধিকার আছে বা এখতিয়ার আছে সংস্কার করার। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার বা স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নেওয়ার অথবা আইন প্রণয়ন করার কোনো অধিকার নাই। এখন তাদের এই কথাটাকে যদি সংবিধান দিয়ে ব্যাখ্যা করতে যান, তাহলে সংবিধানের ব্যাখ্যাটা হলো এই যে 5ই আগস্ট যেটা হয়েছে এটা যদি অভ্যুত্থান হয়, তাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা এবং আপনি আমি আমরা যে যা করছি সব অবৈধ। আর 5ই আগস্ট যদি বিপ্লব হয় তাহলে বাংলাদেশের সংবিধান নাই, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা আপনারা আমরা যে যা করছি সব বৈধ, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার আগে করে নির্বাচন দিবে। বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ডক্টর শওকত আলী? প্রথম কথা, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। ফার্স্ট অফ অল, আপনি যখন রাজনীতিবিদ শব্দটা ব্যবহার করেন, আমি মনে করি ইটস এ মিস ইউজ অফ টার্ম। আমাকে বলতে হবে রাজনীতিবিদের ডেফিনেশনটা কি। আমি একজন অর্থনীতিবিদ, দীর্ঘদিন থেকে আমি এই লাইনে রিসার্চ করেছি, পড়েছি, বই লিখেছি, এখনো কথা বলি এবং দেশ এবং আন্তর্জাতিক অর্থনীতি নিয়ে আমার নিজস্ব একটা চিন্তা ভাবনা আছে, ফর্মুলা আছে, সমস্যার সমাধান আমি বহুবার দিয়েছি। আপনি রাজনীতিবিদ শব্দটা, মিল্টন ভাই, এই দায়িত্বটা আমি আপনাকে দিয়েছি, অনেক দায়িত্ব আমি আপনাকে দিই। আপনি এইটাকে রাজনৈতিক কর্মচারী বলেন, যা বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিছু লোকজন এটা বলেন, বা অন্য কিছু টার্ম দেন, প্লিজ ডু নট সে দ্য ড্যাম ওয়ার্ড রাজনীতিবিদ। রাজনীতিবিদ মানে আপনি কি ধরনের রাজনীতিবিদ? আপনার কোনো চাকরি নেই, কাজ নেই, কাম নেই, পড়াশোনা করেননি, গরু চুরি করে আসছেন ওয়ার্ড কমিশনার হিসেবে, মানুষকে হত্যা করেছেন, ধর্ষণ করেছেন। এই যে সাবেক মন্ত্রী মোজাম্মেল হক তার প্রকৃষ্ট উদাহরণ। ধর্ষণ করে একটা লোক বাংলাদেশের এত বড় মন্ত্রী হয় এবং তার বাড়িটা, আমি বলেছি সবসময় বাড়ি না। আপনি এসব প্রশ্ন করে আমাকে উত্তাল করে দেন। আর এটা প্রাসাদ প্রাসাদ জমিদার কিভাবে হলো? এই অশিক্ষিত লোকটা মুক্তিযোদ্ধা মন্ত্রী, সে একটা লিস্ট করতেছিল বাংলাদেশের কারা মুক্তিযোদ্ধা আর কারা না। 12,000 তৈরি করার পরে উনি দেখলেন যে 90% লোকসভা আওয়ামী লীগ। আপনার ইতিহাস রয়েছে না, ডকুমেন্ট রয়েছে না, উনি রাজনীতিবিদ। হোয়াট ইজ স্টেপ ফর দি ড্যাম নেশন। এই বাংলা শব্দটা চেঞ্জ করতে হবে। রাজনীতিবিদ মানে কে আপনি করেছেন? হোয়াট ইজ ইউর ড্যাম ডেফিনেশন? হোয়াট ইজ ইউর এডুকেশন লেভেল? হোয়াট ইউ নিড টু ডু? টক অ্যাবাউট দি পলিটিশিয়ান। আপনি রাজনীতিবিদ কোন হট ক্যাটাগরি? আপনি একজন ডাক্তার হন, বহু পড়াশোনার পরে একজন বিশেষজ্ঞ হলেন। আপনি অর্থনীতিবিদ হতে পারেন, আপনি সমাজবিদ হতে পারেন, কৃষিবিদ হতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ড আছে, লেখা আছে। ভাই এই শব্দটা মিল্টন ভাই, এটা আপনি শুরু করেন তো। এটা কি নাম দেয় মামুন ভাই? এটা কি নাম দেবেন? এটা কি সমাজবাদী বলবে, এই সুযোগবাদী বলবেন, নাকি মুনাফেকি বলবেন, বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট লোক বলবেন? ইউ হ্যাভ টু ডিফাইন দিস টার্ম ইটসেলফ। আপনি কিভাবে একজন লোককে চিনি যোগ্যতা নেই, কিচ্ছু না, মানুষ খুন করলো, ধর্ষণ করলো, রেপ করলো, আপনি তার কোন একটা রাজনৈতিক দলের সে লোক, আপনি তাকে বললেন রাজনীতিবিদ? হোয়াট এ ননসেন্স নেশন উই আর। আমি একাডেমিক্যালি এই শব্দটা ব্যাখ্যা চাই। রাজনীতি কে করবে? আপনি করলেন এটা মেম্বার, আরে আপনি তো রাজনীতিবিদ, উনি প্রখ্যাত রাজনীতি। হোয়াট ননসেন্স। মাওলানা ভাসানীর কথা মনে আছে, তিনি ছিলেন স্টেটসম্যান। আপনি অন্যদের যা যা বলেন আমার আপত্তি নেই নেতাদের প্রতি, কিন্তু আপনি যখন খেড়ি খোদা বক্স, অশিক্ষিত বদমাইশ, কতদিন কয়েকবার এমপি হয়েছে এমপি, আরে আওয়ামী লীগের সাথে তারা বলে যে 4 বার এমপি হয়েছে উইদাউট ইলেকশন, উনি রাজনীতিবিদ? হোয়াট দি ড্যাম ডেফিনেশন অফ দি রাজনীতিবিদ? আপনাকে ক্লিয়ার করতে হবে, এন্ড দিস ইজ দি বেস্ট টাইম।
এটা বলতে হবে যে উনি কে, কিভাবে হলে, আপনি কোন ডেফিনেশন, কি করলে। মিল্টন ভাই, আপনি আপনার বাপকে খেতে দেন না, জীবনেও গ্রাম থেকে চলে আসছেন, আপনার ভাইদের মারতে মানে তাদের অধিকার সব নষ্ট করেছেন, আপনার সমস্ত চুরি সুরি হয় কোথা থেকে? চ্যারিটি বিগিনস এট হোম। আপনি আমার গ্রামকে ধ্বংস করেছেন, আমার লোকালয়কে ধ্বংস করেছেন, আমার উন্নয়নের চিন্তা ভাবনাকে ধ্বংস করেছেন, ওই এলাকার সব থেকে মেরিটিয়াস লোককে আপনি খুন করেছেন, আর তোবা তাকে অসম্মান করেছেন করে আপনি 3-4 বার ইলেকশন করেছেন। আপনি দেখেননি আওয়ামী লীগের এই বদমাইশ চলে গেল ইন্ডিয়াতে, পচিয়ে গলিয়ে ড্রেনের ভিতরে তাকে এমপি, তথাকথিত রাজনীতিবিদ, কোনো খবর নেই হাসিনা পর্যন্ত। আপনি দেখেন না এইসব লোক রাজনীতিবিদ না? আপনাকে ডিফাইন করতে হবে। আমি যারা একাডেমিশিয়ান তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে চ্যালেঞ্জ দিলাম, ইউ মাস্ট ডিফাইন দ্য ড্যাম টার্ম রাজনীতিবিদ ইন বাংলা। কে রাজনীতিবিদ, কি তার অবদান? আপনি কিচ্ছু করেননি। আমি কি বলেছি যে আপনি রাজনীতি করেন? আপনি আসেন কেন? আপনি একটা ব্রিজ করেননি, আপনি নিজে কোনো রকম স্যাক্রিফাইস করেননি, আপনার পার্সোনাল প্রপার্টি কোথাও দেননি, আপনার নিজের কোনো অবদান কোথাও নাই। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, স্কুল, কলেজ, কোনো ক্ষেত্রে আপনার অবদান নেই। আপনি পার্টির দালালি করেছেন, ইলেকশন করেছেন 3-4 বার, আর আপনি ঘুরে বেড়াচ্ছেন। আপনি বদমাইশ মুনাফেক হতে পারেন, আপনি কোনো রাজনীতির ভিতরে পড়েন। আমি কি বলেছি যে আপনি আসে রাজনীতি করেন? আমি আপনার সাথে একমত যে আপনি যে রাজনৈতিক দল এবং রাজনীতিবিদ নাম নিয়ে যারা দাবি করছে তারা সংস্কার করার যোগ্যতা রাখে না, তারা সংস্কার করার মতো নীতিগতভাবে তাদের কোনো স্ট্যান্ডিং নাই রাজনীতিতে, এবং দেশ সংস্কারে যাদের কোনো কন্ট্রিবিউশন নাই, যারা এক লাইন বাংলা ঠিক মতো পড়তে গেলে 3 বার ডিকশনারি দেখতে হয়, সো তারা কি করে দেশের সংস্কার করবে? ডক্টর শওকত আলী, আমি আপনার কথা খুব ভালোভাবে বুঝেছি। অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, ডক্টর শওকত আলীর এই কথাটাকে আপনি কি ডিসএগ্রি করার? আমি কিছু দেখি না, কিন্তু কথাটাকে কি লজিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনি এভাবে ন্যারেট করবেন যে যেহেতু রাজনীতিতে দূরদর্শী এবং শিক্ষিত এবং দেশপ্রেমিক এবং অনুগত লোকজন নাই, তারা সংস্কার কি করে করবে? আমি যদি ডক্টর শওকত আলীর কথাকে আমি সহ কেউ দ্বিমত পোষণ করে, শওকত আলী ঘুরে যদি বলে গত 53 বছরে রাজনীতিবিদ নামধারী এই সামাজিক পতিতারা সংস্কার করতে পারে নাই কেন, এর জবাব কি হবে? অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন। ধন্যবাদ জাগমিলটন ভাই। শওকত আলী ভাই খুব সুন্দর $1 মিলিয়ন প্রশ্ন করছেন, রাজনীতির সংজ্ঞা থেকে শুরু করে রাজনীতিবিদদের ডেফিনেশন এবং তাদের ভূমিকা, রোল কি হওয়া উচিত। খুব চমৎকার প্রশ্ন। আসলে দেখেন, এই রাজনীতি বাংলা শব্দ, কিন্তু এটা ল্যাটিন শব্দ পলিশ শব্দ থেকে এসছে, যেটা নাগরিক অধিকার সম্পর্কিত। পরবর্তীতে যেটা ইংলিশে এসছে পলিটিশিয়ান, মানে যারা নাকি জনগণের অধিকার নিয়ে কথা বলে। কাজেই এখানে বাংলাদেশে যে বাংলা শব্দ রাজনীতি বলতে প্রথম দিকে যখন দেখছে ব্রিটিশ আমলে কিংবা এর আগে ধরেন মোগল আমলে, সামন্ত যুগে, তখন ধরে নিয়েছিল এই রাজনীতি মানে হলো ধনী শাসকদের ব্যাপার, প্রজাদের কোনো অধিকার নাই। কিন্তু এখন যে ডেমোক্রেটিক যুগ, রিপাবলিকান যুগ, সেখানে আজকে বাংলাদেশের যে সাহিত্যে যে শব্দ, মানুষের শব্দ দ্বারা মানুষের ব্রেন ওটা রিয়াক্ট করে। এখন ধরে নিছে রাজনীতি করবে অমুক মিয়ারা, অমুক ধনীরা, অমুক লুটেরারা। এই কারণে সাধারণ জনগণ এখানে পার্টিসিপেট প্রথমেই রুদ্ধ হয়ে যায়। মাওলানা ভাসানী ছিলেন এক্সেপশনালি একেবারে গণমানুষের, যেটা নাকি শওকত আলী ভাই বললেন, তার ফোরসাইট ছিল, সে ছিলেন আপনার স্টেটমেন্ট শুরু। কিন্তু আজকে যেভাবে রাজনীতিকে আমরা সামনে দেখছি, একমাত্র বলা যায় যে প্লেবিসাইডের মতো একটা নির্বাচন হয়েছিল 46-এ, যেটা পাকিস্তানের পক্ষে দিয়েছিল, আর 70 একটা প্লেবিসাইড ছিল বাঙালি মুসলমানদের পক্ষে, পাকিস্তানের ভাঙার পক্ষে ছিল না। ওটা ছিল যে এখন 56% বাঙালি মুসলমানরা এবার রাষ্ট্র পরিচালনায় মানে অধিকার পাবে। এই কারণে তারা ভোট দিয়েছিল আওয়ামী লীগকে, তাও এটা ছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি, সংবিধান রচনার জন্য। তাহলে আজকের যে দেখা যাচ্ছে 54 বছর যেসব রাজনীতিবিদরা আসছে, বিরাজনীতিকরণ শুরু হয়েছে যখন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় নেয়, বাকশাল পরে আরো শেষ হয়ে যায়। এরপরে জিয়াউর রহমান, এরশাদ থেকে শুরু করে জিয়াউর রহমান, শেখ মুজিবের তাদের অনেক অতীত অবদান আছে, সেটা ভিন্ন কথা, আজকে আলোচনা করছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আজকে যদি দেখা যায় যে পরিবারতন্ত্রের ভিতর থেকে একটা মাফিয়া তন্ত্র হচ্ছে, নির্বাচন মানে মার্কা কেনা বেচা, একটা ব্যবসা, বিজনেস হাউস। 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনবেন, 5 কোটি টাকা খরচ করবেন, 6 মাসে 50 কোটি টাকা, আর 5 বছরে মাশাআল্লাহ 100 কোটি টাকা মালিক। তো এই রাজনীতি মানুষ রিজেক্ট করে। তো
যার কারণে আপনি আরেকটা কথা তুলেছেন যে জ্যাকব মিল্টন ভাই, যে যদি অভ্যুত্থান বলেন তাহলে এটা অবৈধ, আর যদি বিপ্লব বলেন তাহলে বৈধ। এটা আমি ডে ওয়ান থেকে বলেছি, এটা গণ অভ্যুত্থান উত্তর বিপ্লবী প্রক্রিয়া, মানে সে বিপ্লব শেষ হয়নি। কাজেই যে দেশে রাষ্ট্রের যে ক্ষমতা থাকে সাংবিধানিক, সেটা হলো গণভবন, প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রী যখন জনগণ দখল করে নিছে, যেখানে সংবিধানে থাকে যে সংসদ দখল করে নিছে, আর এরা সব পালায় গেছে। পৃথিবীর ইতিহাসে এত বড় তথাকথিত জনগণের রিপ্রেজেন্ট করে সেই সংসদ সদস্যরা পালায় যায় নাই। তো কাজেই এইটা একটি বিপ্লবোত্তর প্রক্রিয়ার মধ্যে আছে। তো যেহেতু বাংলাদেশের জনগণ কিংবা রাজনৈতিক দলের মধ্যে কোনো ঐক্য নাই, একক কোনো নেতৃত্ব নাই, এইখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তীতে এটা হলো যে ছাত্র সৈনিক অভ্যুত্থান হয়ে গেছে, এবং সেখানে আপনার আর্মির যারা জুনিয়র অফিসার তারা এটাকে অংশগ্রহণ করেছে এবং একটা ম্যান্ডেট হয়ে গেছে। সকলের পক্ষ থেকে যখন ম্যান্ডেট ঠিক করা হলো, যে প্রফেসর ইউনুস প্রথম দিন রাজি হন নাই, আবার রিকোয়েস্টে যখন ছাত্রদের রিকোয়েস্ট রাজি হলেন। তো কাজে এইটাকে আমি বলবো, আমি 2 সেকেন্ড শেষ করছি। তো কাজে আজকে আপনি যে প্রশ্নগুলো আলোচনার মধ্যে এনেছেন, যেসব প্রশ্নগুলো মানুষ জানা দরকার, যে সেই অর্থে আজকে নির্বাচনের কোনো দরকার নাই, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ম্যান্ডেটটা যে মানে সংস্কার হওয়া দরকার, পুরো রাষ্ট্রকে রিফর্ম করা দরকার, সেইখানে এই মুহূর্তে নির্বাচন মানেই হলো ওই পার্শ্ববর্তী হায়না ভারতীয় আগ্রাসনের পক্ষে জ্বলে যাওয়া। এখানে মাফিয়াতন্ত্রের নির্বাচন জনগণ চায় না। আপাতত আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। ডক্টর শওকত আলী, এল সালভাডর সাউথ আমেরিকান একটা দেশ। সে দেশে আমার দেশের মতোই শিক্ষিত লোকজন আছে, মেধাবী লোকজন আছে, কিন্তু এল সালভাডর is become infected with corruption, infected with crimes, infested with lots of irregularities. ওখানেও এই ধরনের রাজনীতিটাকে সোশ্যাল প্রস্টিটিউশন বানানো হয়েছে। তো এক পর্যায়ে এল সালভাডরে এমন অবস্থা হলো, লোকজন ঘর থেকে বেরোতে পারতো না, গুম করতো, খুন হতো, ড্রাগ কার্টেলরা রাজত্ব করতো, যা হতো। পরবর্তীতে সাউথ আমেরিকায় এটার উপর একটা কনফারেন্স চাইলো ইউনাইটেড নেশনসে। যখন কনফারেন্স হলো, ইউনাইটেড নেশনস বলল যে এল সালভাডরে যত রাজনীতিবিদরা আছে তাদেরকে আমরা রিকগনাইজ করি, তাদের শিক্ষাকেও সম্মান করি, কিন্তু আপনাদের ভিতরে রাজনীতিবিদ বলতে যে ডেফিনেশন, এই ডেফিনেশনটাকে এক্সিকিউট করার মতো পরিস্থিতি এল সালভাডরে নাই। যেহেতু নাই, তাইলে আমরা ইউনাইটেড নেশনস থেকে একজন অ্যাডমিনিস্ট্রেটর দেব, এবং এই অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পরে সে প্রথমে রিফর্ম করবে, রিফর্ম করার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেবে, নেয়ার পরে অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ একটা নির্বাচন হবে। এবং ইউনাইটেড নেশনস এই কাজটা করেছে। এল সালভাডরের যেই সরকার প্রধান ছিল ইউনাইটেড নেশনসের অ্যাডমিনিস্ট্রেটর, তার নাম ছিল লাগদার ব্রাহিমে। সে ওখানে গিয়েছে এবং নিরপেক্ষভাবে সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন উপহার দিয়েছে। এল সালভাডরের হিস্ট্রিতে এই প্রথম। আমি উদাহরণটা কেন দিলাম, বাংলাদেশে আমি ডক্টর শওকত আলী যেই কথাটা বলেছে যে বাংলাদেশের রাজনীতিবিদ, আমি ডক্টর শওকত আলীর কথাটাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করে আমি এটার সাথে কিছু কথা যদি অ্যাড করি। ডক্টর শওকত আলী, আওয়ামী লীগের ভিতরে যথেষ্ট শিক্ষিত লোকজন ছিল এবং তারা 30, 40, 50 বছর রাজনীতি করেছে, করে ভারতীয় ফ্ল্যাগ গলায় পেঁচিয়ে জয় হিন্দ, সারে জাহাজে আচ্ছা গান গেয়ে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়েছে। সো এ ধরনের রাজনীতিবিদ তো আছে। এখন আপনি আর আমি রাজনীতিবিদ হতে গেলে যে সংজ্ঞাটা ধরি, তাইলে প্রথমেই তো আমি একটা কথা বলতে পারি, রিপাবলিকের প্রতি যদি লয়ালটি না থাকে, রিপাবলিকের প্রতি যদি প্যাট্রিয়টিজম না থাকে, আপনি যত শিক্ষিত হন, আপনি রাজনীতিবিদ না, ইউ জাস্ট বিকাম এ সোশ্যাল প্রস্টিটিউট। এখন এই দুইটা কথা বলার পরে ডক্টর শওকত আলী, আমি যদি আপনাকে বলি যে আপনার কথাটা আমি বুঝেছি, রাগটাও আমি বুঝেছি, বোঝার পরে আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে শওকত ভাই, আপনি কি বলতে চাচ্ছেন আমাদের এই পলিটিক্যাল লিডার যাদেরকে আমরা বলি সোশ্যাল প্রস্টিটিউট, এদের কি যোগ্যতা নাই সংস্কার করার,
নাকি এরা মেন্টালি করাপ্ট, এরা ল্যাক অফ প্রিন্সিপল, ল্যাক অফ প্যাট্রিয়টিজম, ল্যাক অফ লয়ালটি টু দ্য কান্ট্রি, তাদের এই সংস্কার বা রিফর্ম করার কোনো সৎ উদ্দেশ্য নাই। আসলে কোনটা, তারা সংস্কার কেন করতে পারবে না? ডক্টর শওকত আলী। বিশেষ করে আপনি যে প্রশ্নটা তুললেন, আমি আগে একটা কথা বলি। লাকদার ইব্রাহিমের কথা যেটা বলেছে, আই নো হিম ভেরি ওয়েল। উনি আলজেরিয়ান মানুষ এবং অনেক জায়গায়, আফগানিস্তান থেকে শুরু করে বহু জায়গায় বহু সংস্কারের কাজ তিনি করেছেন। আমাদের লাকদার ইব্রাহিমের থেকে বড় মহাময় ক্ষমতার অধিকারী, যিনি ইউনাইটেড নেশন চার্টারের ওয়ান অফ দি এক্সিকিউটিভ মেম্বার, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল লরেট। আমাদের বাইরের কোনো লোকের কোনো প্রয়োজন নাই, তার আন্ডারে সংস্কার হতে হবে। আমি এখানে একটা কথা বলি, যেহেতু আমরা আলোচনাটা এডুকেটিভ করতে চাই, আমি যেটা মনে করছি যে আমাদের রিফর্ম সমস্ত ফর্মুলেশন ইট উইল কাম ফ্রম ডক্টর মোহাম্মদ ইউনূস রাইট নাও, এবং এটা হবে অনেকটা পাকিস্তানের লিগাল ফ্রেমওয়ার্কের মতো, LFO, যেটার সই করেছিলেন শেখ মুজিব, মাওলানা ভাসানী থেকে শুরু করে তৎকালীন পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দল। এটা করার পরে জাস্টিস আব্দুল সাত্তার ছিলেন ইলেকশন কমিশনার, এবং ইলেকশনটা খুব ভালোভাবে হয়, পাকিস্তান ভেঙে যায় বিকজ অফ দি ডিফারেন্ট রিজন। আজকে সমস্ত সংস্কারের ফর্মুলা মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আসতে হবে, এবং তিনি প্রয়োজন যদি মনে করেন বাইরে থেকে, বিদেশ থেকে, ইউনাইটেড নেশনস থেকে লোক নিতে পারবেন, করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। এই ফ্রেমওয়ার্কগুলো গণভোটে দিতে হবে, রেফারেন্ডামে দিতে হবে মাস্ট। যদি অন্যান্য পলিটিক্যাল পার্টি এই রিফর্মের সাথে, স্যার একটা সুন্দর কথা বলেছেন, এটাকে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাম্বু বলবো আমি, যে তিনি বলেছেন যে এক কথা এরা সকালে বলে বিকেলে বলে যে রিফর্ম করবে, এটা করবো না ওইটা করবো না, আচ্ছা ঠিক আছে আমরা ওয়েবসাইট করবো, দ্যাটস দি স্টার্ট, ভেরি গুড বিগিনিং। এখানে আপনি বলেন কোন কোন সংস্কার আপনি পছন্দ করেন না এবং কেন, এবং তার অল্টারনেটিভ আপনাকে দিতে হবে। এক্সিলেন্ট, আমরা এদেশে MBA তে পড়াই, যদি আপনি অল্টারনেটিভ না দিতে পারেন, ইউ হ্যাভ নো রাইট টু সে নো, আপনি অল্টারনেটিভ দিতে হবে। তখন বেরিয়ে যাবে থলের বিড়ালটা, যেদের ওই যে কথা বললাম, উনি কত বড় পলিটিশিয়ান, উনি পলিটিক্স কত বোঝেন, মুনাফেকি কতটা আছে, এই মুনাফেকটা ধরার জন্য ইউনূস সাহেব এই কথাটা বলেছেন। নাও এবার আপনি একটা লিগাল ফ্রেমওয়ার্ক দেবেন, আপনি যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, ওয়েদার ইট ইজ রিকগনাইজড অর রেজিস্টার্ড অর নট, সবাই সই করতে হবে। আপনি যদি এই লিগাল ফ্রেমওয়ার্ক, এই সংস্কার, কারণ সংস্কার বিপ্লব আমি বহুবার বলেছি, এটি যে চলমান প্রক্রিয়া। আমি বলেছি 15-20 বছর পরে আমাদের মামুন ভাই যে দেশে থাকে, ফ্রান্স রেভলিউশন হয়েছে, শেষে ক্যান্টনমেন্ট আগুন ধরে, যেটাকে আমরা বলি বাস্তিলের দুর্গের পতন, আগুন ধরানো হয়েছিল। যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কিচ্ছু না, তারা বাদ হচ্ছে। সুতরাং আমাদের এই প্রক্রিয়া চলমান রয়েছে। আমি চাই একটা লিগাল ফ্রেমওয়ার্ক থাকবে, সংস্কারের রিফর্মের ফ্রেমওয়ার্ক থাকতে হবে। এই ফ্রেমওয়ার্কগুলো সমস্ত ইন্টেলেকচুয়াল মিলে, রাজনৈতিক নেতাদের মধ্যে সবাই মিলে এই ফ্রেমওয়ার্ক করবে এবং তাতে সই করতে হবে। যদি কারোর অসুবিধা থাকে তার সই করার দরকার নাই, নো প্রবলেম। এই ফ্রেমওয়ার্কটাকে পাস করতে হবে। সেটা কি ধরনের? এটা হলে এখন যে সংস্কার চলছে এই সংস্কার চলবে, এবং ভবিষ্যতে ইলেকশনে দেওয়ার পরেও এই প্রক্রিয়া চলবে। যদি আপনি জাতির সাথে বেইমানি করেন, এই লিগাল ফ্রেমওয়ার্ক, এই রিফর্ম ওয়ার্কের বিরোধিতা করেন, তাহলে আপনি পড়ে যাবেন ভাই এই লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে। আপনি মুনাফেক হবেন, বেইমান হবেন, ফাসেক হবেন, এবং আপনাকে সরি দেওয়া হবে। এটাতে আপনি শাসনতান্ত্রিক সংস্কার নিয়ে আসবেন, মিলিটারি সংস্কার নিয়ে আসবেন, পলিটিক্যাল সংস্কার নিয়ে আসবেন, রাজনৈতিক দলের ভিতরে সংস্কার নিয়ে আসবেন, জনগণের পার্টিসিপেশন, মুসলিম মানুষদের অধিকার স্বীকৃত থাকতে হবে। এই ফ্রেমওয়ার্ক যদি আপনি দেন, এবং রেফারেন্ডাম, মাস্ট রেফারেন্ডাম আপনি দেবেন, তাহলে এই যারা বিপ্লব করেছে, আমরা যারা বঞ্চিত রয়েছি 53 বছর থেকে, তাদের পার্টিসিপেশনটা নির্ধারিত হবে। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইউ হ্যাভ নো রাইট টু আস্ক এনি কাইন্ড অফ ইলেকশন। কারণ আপনি ইলেকশন দেবেন, আপনি শোনেন, ভিআই লেনিন একটা কথা বলেছেন, ইট ডাজ নট ম্যাটার হু ইজ ভোটিং ফর হুম, ইট ম্যাটার্স হু ইজ কাউন্টিং ইট। আপনি কি জানেন বাংলাদেশে এখনো আপনার শত শত থানাতে ওসি নাই,
ওসি যাদের আছে তাদের জনবল নাই, যেখানে জনবল আছে সেখানে মোনাফিক গুলো রয়ে গেছে বসে, যার হাতে রক্ত সেই সেখানে বসে বড়ে মাতব্বরি করছে। সচিবালয়ে আমি গিয়েছি, দেখে আসছি, প্রশাসনের ভিতরে রয়ে গেছে, যারা ইলেকশন কন্ডাক্ট করবে তাদের ভিতরে রয়ে গেছে, কিচ্ছু করতে পারবেন না। আপনি 6 মাসের ভিতরে ইলেকশন চাচ্ছেন মানে প্রশ্ন ওঠে না। ডক্টর ইউনূস ইজ দ্য ফাইনাল জাজ হিয়ার। এখানে উনি যেটা বলবেন সেটা হবেন। মিল্টন ভাই মনে রাখবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার এই কথাটা আমি বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের ভূখণ্ড নিয়ে টানাটানি চলছে চারিদিকে, দেশের শত্রু বেঈমান মুনাফিক। আপনি কি দেখেননি সালমান রহমান বসে পরশুদিনও টুকলিতে লেখছে, বলছে যে তোমরা 10,000 লোক বেরিয়ে গেলেই তো আন্দোলন, এই যারা আছে এরা তো চিতে পড়ে। আমার বেক্সিমকো গ্রুপ কি হলো, কত বড় মুনাফিক দেখেন। এখানে কি মনে করেন অ্যাডমিনিস্ট্রেটর নাই, এখানে পুলিশ নাই, জেল কোড নাই? এর কি পানিশমেন্ট আপনি দেবেন? আপনি সেই অবস্থায় ইলেকশন দিয়ে আপনি ভেড়াচড়া করে খাবেন এটা? এই কারণে আমি বলেছি মিল্টন ভাই, আপনারা দয়া করে আপনাদের ক্রেডিটগুলো একটু নেবেন। শুধু আমি এটা কেন, পিনাকি দাদা আছেন, আপনি আছেন, নেত্র নিউজ আছে, নাগরিক টিভি আছে, আমার ছোট ভাই ইলিয়াস আছে, আমরা সবাই দেশপ্রেমিক মানুষ। আমাদের কারোর সাথে বাপ দাদার জমি নিয়ে কারোর সাথে কোনো গোলমাল নেই, শুধু একটা দেশকে রক্ষার জন্য, ওয়েদার ইউ লাইক ইট অর নট, যারা পছন্দ করে আর না করুক, কিন্তু আমরা কথা বলি কিন্তু জনগণের স্বার্থে। সুতরাং আমি যেটা মনে করি, এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলকে ডক্টর ইউনূসের ডাকা উচিত এবং বলতে হবে যে আমরা এই ফ্রেমওয়ার্কটা করবে, রিফর্ম ফ্রেমওয়ার্ক, এটা পাস করতে হবে জনগণের দ্বারা। যদি ইলেক্টেড হনও, আপনি যদি এই ফ্রেমওয়ার্ক গুলো না করেন, বিএনপির ভয়ের কিচ্ছু নাই। ওকে, রহমানকে আমি শ্রদ্ধা করি, তিনি বলছেন যে 31 দফা তো আমরা দাবি করেছি। ভাই সাহেব, আপনি উদীয়মান নেতা, আমি আপনার পিতার সাথে কদম কদম দিয়ে চলে আসছি এবং এ ব্যাপারে আমার লেখা আছে, বই আছে, টকশো আছে। ভাই, আপনার 31 দফাটাও ওই রিফর্ম ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসেন, তাহলে জনগণের ম্যান্ডেট আপনি পেয়ে গেলেন। ওকে, চিন্তা দেখেন। আর বাকি যারা আছে, বামপন্থী হোক, ডাইনপন্থী হোক, জামাত হোক, যারাই হোক, আপনাদের এই লিগাল ফ্রেমওয়ার্ক ফর রিফর্মস ফর দ্য হোল ড্যাম নেশন আপনাকে এই পার্টিসিপেট করতে হবে। যদি আপনি না করেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব যেটা বলছেন যে আপনার ওই জিনিসগুলো দেওয়া হবে যে আমাদের লিগাল রিফর্মের যে ক্রাইটেরিয়া আছে, এই দল এই দল এই দল মানবে না, এটা লিখিত হবে। যদি ইলেকশন হয়, তখন আপনি কি করবেন, কিসের কাজ করবেন? ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু পারফর্ম দি রিফর্ম, দ্যাটস অল ইউ ওয়ান্ট টু ডু। এইভাবে ইলেকশনের জন্য আসেন, সে দ্বিকক্ষ হোক, এক কক্ষ হোক, প্রাদেশিক স্টেট হোক, আপনি যে কোনো ক্ষেত্রে হোক, মামুন ভাই চিন্তা করবেন। কিন্তু আমি কথা এ ব্যাপারে আর কোন রাজনৈতিক লোকদের কাছে, রাজনীতিবিদ বলবো না, রাজনৈতিক লোক, দেখেন শব্দটা আমি ব্যবহার করেছি, রাজনৈতিক লোক যারা রাজনীতির সাথে কথা বলে, তাদেরকে দিয়ে এই রিফর্ম করবেন, whether it will stand by itself or not, or পাকিস্তানের মতো দেশ ভাঙবে। কিন্তু দেশের মতো দেশ যদি আমাদের গড়তে হয়, ডক্টর ইউনূস তাকে সর্বময় ক্ষমতা আমরা দিয়ে দিয়েছি, আমরাই তাকে নিয়ে আসছি। ইট ইজ নট আসিফ নজরুল বা নাহিদ বা অন্যরা। আমরা বারবার করে বলেছি, অন দি রেকর্ড। শওকত ভাই, তারা শুনেছে। ইউ আর ক্লিয়ার, উই আর গোনা কাম ব্যাক। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি ডক্টর শওকত আলীর প্রত্যেকটা কথা শুনেছেন। আপনি যদি সাবজেক্টটাকে এভাবে নেন যে জামাত এই মুহূর্তে নির্বাচন চায় না, এক্ষেত্রে একটা কথা আছে, জামাত কেন নির্বাচন চায় না? জামাত নির্বাচন চায় না কারণ জামাতের এই মুহূর্তে নিবন্ধনটা এখন পর্যন্ত দেয় নাই। আপনি কি এটা জানেন? জামাতের নিবন্ধনটা এখনো দেয় না। তো জামাতের যদি নিবন্ধনই না থাকে, জামাত নির্বাচন নিয়ে এত তাড়াহুড়া করবে কেন? জামাত নির্বাচন নিয়ে তারা তো মাথা ব্যথা নাই। জামাত শুধু ঠান্ডা মাথায় একটা কথা বলছে যে আমি সময় দিতে রাজি আছি, রিফর্ম করা হোক, কারণ তার রিফর্মের মধ্যেই তার নিবন্ধন বাইরে আসবে। এটা জামাতের পজিশন। বিএনপির এ টু জি লোকজনরা সবাই নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। এখন তারা নির্বাচনটা কেন তাড়াতাড়ি চাচ্ছে? তারা নির্বাচনটা চাচ্ছে একটা কারণে, এই মুহূর্তে ভারত
ভারত শুধু বাংলাদেশের দুইটা পার্টির উপরে ভর করে, এক আওয়ামী লীগ তার চিরাচরিত মিত্র, এবং দ্বিতীয় হচ্ছে নেতৃত্বহীন যোগ্যতাহীন বিএনপি, কিন্তু জনপ্রিয় একটা রাজনৈতিক দল, জিয়ার আদর্শের তৈরি করা একটা রাজনৈতিক দল। এখন বিএনপি শুধু নির্বাচনের সংস্কারের কথা, বিরোধিতা এই মুহূর্তে নির্বাচনের জন্য তারা বলে, জাতীয় পার্টি নির্বাচনের কথা বলে, একজন বা দুইজন মানুষের কিছু রাজনৈতিক দল আছে না, তারাও নির্বাচনের কথা বলে, তারা কন্টিনিউয়াসলি নির্বাচন বলে। শওকত ভাই একটা ইম্পর্টেন্ট কথা বলছে। ইম্পর্টেন্ট কথাটা এই, যদি আপনি অভ্যুত্থান হিসাবে নেন তাইলে কি হইল? তাইলে বর্তমানে সব অন্তর্বর্তীকালীন সরকারের ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটা অবৈধ এবং অসাংবিধানিক। কিন্তু আপনি একজন আইনজীবী, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি ডক্টর ইউনূস রিফর্মের জন্য, যে রিফর্ম ছাড়া কোনো নির্বাচন হবে না, এটার জন্য কি একটা গণভোট করা সম্ভব না? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলে যে রিফর্ম আগে না নির্বাচন আগে, এটার জন্য জনগণ ভোট দেয়, নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা ভোট হয়ে যাক, একটা গণভোট হয়ে যাক, গণভোটে জনগণ বলুক রিফর্ম আগে হবে না নির্বাচন আগে হবে। এটা যদি করে, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এটা করে এবং জনগণ যদি বলে নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে আসতে চলে যাবে। কিন্তু আমি মনে করি বর্তমানে 75-80% বাংলাদেশে তারা রিফর্মের পক্ষে। 75-80% মানুষ, they would like Dr. Yunus to be continue and stay there at least 5, 6, 10 years, then offer an election. আপনার কি মনে হয় অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন? আপনার খুব গুরুত্বপূর্ণ, আপনার বক্তব্যের মধ্যে অনেকগুলো প্রশ্ন এসছে। শওকত ভাই তো অনেকগুলো তুলছেন আপনার রেফারেন্ডাম নিয়ে। লিগ্যাল ফ্রেমওয়ার্কের যে মূল এসেন্সটা ছিল সেই সময়, যে ধরেন এর আগে ধরেন আইয়ুব খানের যে 56 এর যে সবারদি সংবিধানটা বাদ হয়ে গেল, বেসিক ডেমোক্রেসি কনসেপ্টটা অনেকে গ্রহণ করে নাই। তারপর ওয়ান ম্যান ওয়ান ভোট, ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজড যেটা নির্বাচন হলো, সেখানে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে একটা জিনিস ছিল, অনেকে বোধহয় ভুলতে বসেছে, যে কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোন আইন প্রণয়ন করা হবে না। ঠিক? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এইরকম লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যদি ডক্টর ইউনূসকে সামনে নিয়ে আমরা যদি বলি একটা চার্টার অফ ডিমান্ডের মাঝখানে যেরকম মেঘনা কার্টা আছে, তাই না? তো এরকম যদি একটা বাংলা কার্ড, যে কোনো একটা নাম দিয়ে যদি আমরা বলি যে এই ব্যাপারে আর কোনো দ্বিমত হবে না, এটা কোনো সাংবিধানিক চেঞ্জ হবে না, ওটা একটা গাইডলাইন থাকা দরকার, যেটা 70 ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে গাইডলাইনে কনস্টিটিউশন তৈরি করা হবে। তো কাজে ভারতীয় আগ্রাসন বিরোধী, স্বাধীনতা সর্বমত রক্ষার ব্যাপারগুলো নিয়ে এইগুলোর ভিতরে ওর থাকতে হবে। তারপরে যদি আমরা একটা নির্বাচনের প্রশ্নটা আসে, সেখানে নির্বাচন আসতেই পারে, কিন্তু অলরেডি যে ম্যান্ডেটটা, নির্বাচন মানে জনমত, নির্বাচন অনেক ভাবে, বিপ্লব একটা নির্বাচন, জনগণ বিপ্লবের ভিতর দিয়ে রক্ত দিয়ে তারা প্রত্যাখ্যান করেছে এই সিস্টেমটাকে, যার কারণে এই আন্দোলনটা কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো মাস্টার মাইন্ড ছিল না। এখন অনেকে মাস্টার মাইন্ড দাবি করে, এগুলো গর্হিত অপরাধ, যখন নাকি বিপ্লবটাকে হাইজ্যাক করতে হয় অনেকে অনেক রকম কথা বলে। তো কাজে সেইখানে হলো বন্দুক যার, ক্ষমতা তার। জেনারেল ওয়াকার ভার্চুয়ালি সেই দিনই ক্ষমতা দখল করে ফেলছে। এখন ইউনূসকে এটাকে সামনে এগোতে হবে। এখন যদি নির্বাচন কিংবা রেফারেন্ডাম যাই দেন না কেন, সব জায়গায় ম্যানিপুলেট করবে এই যে ওয়াকার ইন্ডিয়া। কাজে আমার মনে হয় যে রেফারেন্ডামের চেয়েও বড় কথা হলো জেনারেল ওয়াকার এন্ড চুপ্পু মাস্ট গো। এখানে কোনো সাংবিধানিক তার অধিকার নেই, সংবিধান তো মানুষ প্রত্যাখ্যানই করে দিয়েছে, এবং সেটা বিকল্প এসে যারা বিপ্লবী, সেখানে বিপ্লবের সবাই মিলে যারা প্রস্তাব করছে, একটা লোক ইউনূসকে প্রত্যাখ্যান করে নাই। এর মানেটা কি? হি ইজ এ আম্পায়ার, এবং সে বলেছে আমার সঙ্গে যারা থাকবে তারা কাজ করবে, নির্বাচন দিয়ে চলে যাবে, তারা প্রার্থী হবে না। ঠিক একইভাবে আমরা প্রবাসী সরকার থেকে বলছিলাম 21 দফার মধ্যে যে আমরা অন্তর্বর্তীকালে একটা বিপ্লবী সরকার করে নির্বাচন দিয়ে চলে যাব, কেন আমরা পরবর্তী নির্বাচন অংশগ্রহণ করবো না, নিরপেক্ষতার কারণে। কারণ যে ক্ষমতা থাকে সেই নির্বাচিত হবে, ওই কিংস পার্টি যাতে না হয়। কাজেই শওকত ভাই যে কথাগুলো বলেছেন, আমি আর বোধহয় 5 সেকেন্ড কথা বলি, যে উনি যেটা বলছেন যে রাজনৈতিক অর্থনীতিটা কি, যেটা উনি অর্থনীতিবিদ, উনি ভালো করে বোঝেন এই বিষয়গুলো। কাজেই রাজনীতি হলো মানে মানে আপনার হলো মানে অর্থনীতি হলো রাজনীতির ঘনীভূত রূপ। এভরি হিউম্যান বিং ইজ এ পলিটিক্যাল বিং, যারই মত আছে তারই রাজনৈতিক একটা আছে। কিন্তু সেখানে আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে সরওয়ারদের মতো লোক
শেরে বাংলা ফজলুর মতো লোক এবং মোহাম্মদ আলী জিন্নার মতো লোক, মোহাম্মদ আলী বগুড়ার মতো লোক, তারাও প্রাইম মিনিস্টার নবাবপুর থেকে ছিল। যেরকম মোহাম্মদ আলী বগুড়া পাকিস্তান প্রাইম মিনিস্টার ছিল, পররাষ্ট্রমন্ত্রী ছিল, আমার ফাদার তার সেক্রেটারি ছিলেন। তো উনি যখন মারা যায় 63-তে, ওনার ব্যাংক ব্যালেন্স ছিল কত, আমার ফাদার মুখ থেকে শুনেছি। তো উনিও ভাষা সৈনিক ছিলেন, মুসলিম ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলেন, ঢাকা বিশ্ব এসএম হলেন। নুরুল আমিনে পদত্যাগ করে উনি বিদ্রোহ করে চলে আসছিলেন, ভাষা মতিন। এই কথা আমি বলছি ওনার মুখ থেকে শুনেছি, পারিবারিক ভাবে আমি জানি যে ওনার ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র 61 টাকা। সোহরাওয়ার্দী যখন মারা যায় বেরুতে, তখন ওখানে টাকা ছিল না। উনি 10 জন শুভাকাঙ্ক্ষী বলেছিল যে আমার ছেলেকে ব্যস্তি পড়ার জন্য দেয়। তো তারা এত বিত্তশালী হওয়ার পরেও তাদের ভিতরে কি চুরির অভিযোগ আনে নাই? এখন তো মাফিয়াতান্ত্রিক রাজনীতিবিদ, এরা রাজনীতিবিদ না, আমি শঙ্কর ভাইয়ের সাথে একমত। কাজে টোটাল এই যে রাজনীতির নামে যেসব নাকি পরিবারতন্ত্র, ক্রিমিনাল তন্ত্র, সেগুলো করা দরকার। আর 2 নম্বর হলো, যেখানে রাজনীতিতে আপনি জামাতের কথা বললেন, এখন এখানে তারা যদি সময় নেয়, এখানে আগেও তো ব্রিটিশ আমলে তো কখনো মার্কা ছিল না, এখানে নিবন্ধনের কথা কোনোদিন ছিল না। এগুলো একটা ক্রিমিনাল লাইন করছে ওই যে তখন 111 সরকারগুলো। একটা মনে বলি 50টা অফিস লাগবে, ওইটা লাগবে, মানে তো আপনি একটা রাজনীতি দল করতে গেলে শুরুতেই আপনার 50 কোটি টাকা 100 কোটি টাকা লাগবে। ধন্যবাদ। ডক্টর শওকত, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন একটা কথা বলছে যে এই মুহূর্তে যদি গণভোট হয়, জেনারেল ওয়াকার এবং তার যে গুণরা আছে তারা সবাই এই গণভোটকেও প্রশ্নবিদ্ধ করবে। গণভোটের মধ্যেও অপতৎপরতা চালিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে ছোট করবে। আপনি কি তাই মনে করেন? No, I don't believe it. I don't believe it. The reason is here. Look, আমি প্রথমে একটা জিনিস আপনাদের ক্লিয়ার করি, আপনারা কেন এই জিনিসটা বুঝবেন না। এন্ড জাস্টিফাই দি মিনস। আমাদের ছাত্রদের উজ্জীবিত আমি করেছি, আপনি করেছেন, বারবার যা বলেছে তারা সবগুলো করেছে। আমি সেই ছাত্রদের দোষ দেব? দে ডিড হোয়াট এভার নেসেসারি। আমার কথা হচ্ছে কনস্টিটিউশন কে আছে, এই যে মুহূর্তে হঠাৎ করে, আমি নিজেও জানি যে মোনাফিক, বেঈমান, ফাসিক নারী 2040 পর্যন্ত যে এজেন্ডা তৈরি করে গেছে, 600 আয়নাঘর তৈরি করেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে চলে যাবে, সে চলে গেছে। একটা ভাঙা ভঙ্গুর অবস্থায় করা হয়েছে। আমি মনে করি আমরা একটা বিচক্ষণ জাতি, খবরদার দোষ দেবেন না। ডু নট থ্রো দি বল টু ইচ আদার। আমরা খুব বিচক্ষণ জাতি। ওয়াকারুজ্জামান খুব ভালো করেছে। ভাই, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট দোষে গুণে, টু এর ইজ হিউম্যান। আমি এই বেনিফিট অফ ডাউটটা দিতে চাই। ওয়াকারুজ্জামান ইচ্ছে করলে অনেক ক্ষতি করতে পারত, করিনি, কিন্তু সে লোকটা একটা জিনিসটাকে এটা সেটেল করেছে। ভাই, তার তো একটু ক্রেডিট দেওয়াই যায়। আপনি তাকে যাই বলেন না কেন, সে এটা করছে, সেটা করছে, ওইটা করছে, প্রশাসন। আজকে দেখেন তো স্যার কিভাবে শক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলছে। তার শক্তিকে আমরা বাড়িয়ে দিতে চাই। আমি চাই রেফারেন্ডাম, তার কোনো অধিকার নেই। আচ্ছা ঠিক আছে, ওয়াকারুজ্জামান যদি রেফারেন্ডামে বাধা দেয়, জামাত যদি বাধা দেয়, বিএনপি যদি বাধা দেয়, স্যারের ওয়েবসাইটে লেখাই থাকবে যে ওই লোকগুলো এই সংস্কার পছন্দ করে না, এই জন্য রেফারেন্ডাম। স্যার, আপনাকে রেফারেন্ডাম দিয়ে যেতে হবে। বারবার আমরা এতিম হতে পারবো না। আমি শওকত 71 সালে যুদ্ধ করেছি অল্প বয়সে। দ্বিতীয় যুদ্ধ 5ই আগস্ট যেটা হয়েছে, কোন রকম পিছু পাচ্ছিলাম না, বছরের পর বছর লড়াই করেছি। স্যার, আপনি কিন্তু আমাদের আন্দোলনের ফসল। আপনাকে অপমান করে কোনো যেতে পারবে না কেউ। আমি ডক্টর শওকত এখনো বসে আছি, আপনার ছাত্র। আমি আপনাকে বলেছি যমুনাতে যে স্যার, আপনার চিরধন্য শওকত। আমার যখন পরিচয় লোকে দেয়, আর আপনি প্রথমে জিজ্ঞেস করেন শওকত কেমন আছো, কত লোকের ভিতরে। স্যার, আমি এই পয়েন্টটা ক্লিয়ার করি। ডক্টর শওকত আলী, আপনি কি বলছেন যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে একটা রেফারেন্ডাম দেন যে নির্বাচন সংস্কার আগে না নির্বাচন আগে, আপনি মনে করেন যে ওয়াকার এটাকে সাপোর্ট করবে এবং ওয়াকারের অধীনে এটা সম্ভব? ভালো মানুষ, কেন করবে না? হি ইজ হাইলি ট্রেন্ড। মিসগাইড যারা হয়েছে, আমি বারবার বলেছি যে ট্রুথ কমিশন গঠন করতে হবে। এরা ভুল করেছে, কিন্তু আমি একটা ইউনিভার্সিটির অধ্যাপক, আমি এমবিএ লেভেলে পড়াই। ভাই, আমার ওখানে ভর্তি হতে হলে তাদের তো প্রাইমারি ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া আমি বলে থাকি 14টা পাস দিতে হবে। দে পাসড অলরেডি, বাট দে আর মিসগাইডেড। তাদের আপনি একটু ক্ষমা করবেন না?
আপনি কিভাবে করবেন? কাকে নিয়ে করবেন? ওয়াকারুজ্জামান ভুল করেছে। আমি শওকত বলেছি, ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে আপনার আমাদের প্রয়োজন আছে, ভবিষ্যতে প্রয়োজন আছে, কিন্তু ভাই একটা হোয়াইট পেপার দিয়ে যান আপনার আর্মিকে চিরকালের জন্য ক্লিন করার জন্য। আপনি একটা হোয়াইট পেপার দেন যে কাকে কাকে আপনি জায়গা দিয়েছেন, সে পুলিশ অফিসার হোক, পলিটিক্যাল লিডার হোক, দিয়েছেন এবং কোন প্রেক্ষাপটে তাদেরকে আবার ছেড়ে দিয়েছেন। কেউ কেউ বলে আপনি সাহায্য করেছেন বাইরে যাওয়ার। ভাই আমরা বাংলাদেশের মানুষ, আমি তো খোলামেলা কথা বলছি, আপনি খোলামেলা কথা বলবেন। ডক্টর শওকত আলী, নাম্বার ওয়ান। দুই নম্বর কথা, যদি রেফারেন্ডাম হয় তাহলে সেই ক্রেডিটটা তো তাকে দিতেই হবে। ওকে ডক্টর শওকত আলী, শেখ পরিবারের একটা লোক গ্রেফতার হয় নাই, 300, 350, 400 এমপি তারা সবাই ভারতে। কোন মন্ত্রী উল্লেখযোগ্য মন্ত্রী বলতে আনিসুল হক আর পলক ছাড়া উল্লেখযোগ্য যাদের উপরে হাসিনা নির্ভর করত, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের ঢাকা মহানগরী নিয়ন্ত্রণ যেই সন্ত্রাসীরা করত তাদের ভিতরে একজন নুরুন নবী চৌধুরী শাওন, যে নিজের ড্রাইভারকে গাড়িতে গুলি করে মেরে ফেলেছিল, তাদেরকে সহ তারা এখন ক্যালকাটায়। এবং এদের প্রত্যেকটা লোককে সহায়তা দিয়েছে জেনারেল ওয়াকার, এবং জেনারেল ওয়াকারের বদান্যতায় বসুন্ধরা শাহ আলম রাজত্ব করে বেড়াচ্ছে। জেনারেল ওয়াকারের সহায়তায় সালমান রহমান হাজতে বসে সাহস পাচ্ছে কোর্টে এসে আবার আর একটা অভ্যুত্থান তৈরি করার। জেনারেল ওয়াকারের সাহসে আনিসুল হক ওখানে বসে চিট দেয়। তো এখন আমি আপনার কথাটাকে বিশ্বাস করতে চাই। কেন বিশ্বাস করতে চাই? আমি এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আমরা সবসময় চিন্তা করি যে দেশে নিজ চোখে আপনি যেগুলো দেখে এসছেন, আপনার অবজারভেশন আমার আর মামুন ভাইয়ের চেয়ে ভালো। এখন আপনার একটা উদারতা আছে শওকত ভাই, আপনার একটা উদারতা আছে, সেটা কি জানেন? ভুল করেছে মাফ করে দাও, তার কাছ থেকে এখন ভালো কিছু আদায় করে নাও। আমি আপনার সাথে একমত। আপনি একা একা কি একটু চিন্তা করে দেখেছেন যে হাসিনা শুধু শেখ পরিবারের লোকজনদেরকে নিয়ে পালায় নাই, তার 300, 350 এমপি কি পার্সন যাদেরকে দিয়ে সে ভারতের দাসত্ব করাইছে তাদেরকে সহ সে কোন প্রকার টাচ ছাড়া, কোন প্রকার আঘাত ছাড়া ভারতে পলায়ন করছে ওয়াকারের সরাসরি সহায়তায়। আপনি এরপরে ওয়াকারকে বিশ্বাস করতে বলবেন ডক্টর শওকত? আমি একটা কথা বলি ভাই, 7ই নভেম্বর আপনার 75 সালে বিপ্লব যখন হলো, খালেদ মোশাররফ একজন জাস্টিসকে বসিয়েছিলেন, তার নাম জাস্টিস সায়েম। 3 দিন পর যখন সে চলে গেল, জিয়া রহমান আসলো, সমস্ত লোক, অল জেনারেলস এন্ড পাবলিক প্রসিকিউটার্স, তারা জিয়া রহমানকে বলল, স্যার ও তো আমাদের বসানো লোক না, ও তো খালেদ মোশাররফের সাথে গোপন কোনো চুক্তি আছে বলেই উনি সাহেব। কি বলছেন জিয়া রহমান? বিএনপির ভাইদেরকে আমি বলে দিচ্ছি, বি কেয়ারফুল। বাংলাদেশে যত সংস্কার হয়েছে সব সংস্কারের উপরে যে সংস্কার তিনি করেছেন মাওলানা ভাসানীর আদর্শের ভিত্তিতে, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি পরিষ্কার বলেছেন, হি ইজ এ ভেরি রিফাইন্ড মাইন্ড। আমি দেখেছি তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আমি দেখেছি তার ডিসিশন মেকিং প্রসেস। উনি আমি রেখে দেবো। রাখেননি? পারবেন? কেউ করেছে? হাসিনা করেছে? তাহলে চপ্পুর মতো লোক কি প্রেসিডেন্ট হতে পারে? ওকে, আমি বেনিফিট অফ দি ডাউট দিতে চাই মিল্টন ভাই, 1 মিনিট। আমার যে সেনাবাহিনীর লোক, তাদের পিছনে এখন ইয়ং অফিসার আছে, তারা আমাদের কথা শোনে, তারা দেশপ্রেম বোঝে, তারাই একমাত্র দিয়েছেন, আপনি দেননি, আমি দেননি, যে এই জাতির ন্যাশনাল ইন্টিগ্রিটি, সভরেন্টি, এর সংবিধান রক্ষার জন্য যা করার দরকার প্রয়োজন বোধে জীবন তারা দেব। আপনি আমি দেননি। তাদের ভূমিকাকে আপনি কোনো ক্রমে অস্বীকার করবেন না। তারা আমার ভাই। আমি জানি বিডিআর এর বিরুদ্ধে 1 মাস ধরে আমি রাস্তায় ছিলাম এই মইনির বিরুদ্ধে, আপনি ভালো করেই জানেন এগুলো। আমরা ফটফট করে এখানে এসে কথা বলি না। এখন আপনি দেখেন, এই দুরাযোগ অবস্থার ভিতরে আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হবে। আপনি যে কথাটা বললেন, গো টু দ্য হেল, যারা ইন্ডিয়াতে গেছে কিক দেম,
এদের যাতে কোনো ফিরে আসার না ব্যবস্থায় তারা গেছে আলহামদুলিল্লাহ বলবেন। এই লোকগুলোকে চিহ্নিত করতে হবে থ্রু দি রিফারেন্ডাম। এই রিফারেন্ডামই তাদের ভাগ্যকে সিল মেরে দিয়ে দেবে কমপ্লিটলি, যে তারা আর আসতে পারবে না, তাদের আসার প্রয়োজন নাই। যাও 71 সালে বাহাদুরি করেছে, যাও ফ্রি খাও, দুনিয়া থেকে সাহায্য নিয়ে আসো আর খাও, আনন্দ ফুর্তি করো, কিন্তু এই দেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করো তো ওই বিল্ডিং একটার পর একটা তোমার বিল্ডিং পড়ে যাবে। হাজার হাজার বিল্ডিং রয়ে গেছে বাংলাদেশে। আর ওয়াকারুজ্জামান সাহেবকে আমি একটা কথা বলবো, ভাই সাহেব আপনার নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেকে আপনাকে সাপোর্ট করার জন্য। আমি তো আপনার সাপোর্ট করছি না, আই সাপোর্ট দ্য ইনস্টিটিউশন। আমি 75% বাজেট আপনাকে দিয়ে বসে আছি অলরেডি। আমি বারবার বলেছি অ্যাজ অ্যান ইকোনমিস্ট, আমি চাই আমার এই ইনভেস্টমেন্ট থেকে কিছু হলেও একটু রিটার্ন আসুক। ভাই সাহেব লেজ নাড়াবেন না, কখনো কল্পনা করবেন না ভারতীয় দালাল মুনাফেক বেঈমান ফাসেকের কথায় ইউনূস সাহেব সরে গেলি বা তাকে সরিয়ে ক্ষমতায় আসবেন, নেভার। যে জনগণের ভিতরে না এক সেকেন্ড, আপনি বুঝবেন যে জনগণের ভিতরে আগুন যখন ধরে ওরা ফাইনাল না খেলে যাবে না। আপনি করবেন না, আমি আপনাকে সাপোর্ট করব। আপনি রিফারেন্ডামের আইডিয়াটা নিয়ে আসেন, ডক্টর ইউনূসের সাথে বসেন, অল পলিটিক্যাল পার্টির সাথে নিয়ে বসেন, সবাইকে নিয়ে আমাদের রিফর্ম করতে হবে। লিগাল ফ্রেমওয়ার্কটা হতেই হবে বিফোর এনি ইলেকশন। কারণ আপনি ইলেকশন করার পরে মনে রাখবেন, হাসিনা ইলেকশন করেছিল পট্টি মাথায় দিয়ে, তসবিহ হাতে কোরআন শরীফের আয়াত বলতো, সেই মুনাফিক বেঈমান ফাসিক স্বৈরাচারণী 2000 লোককে মেরে দিয়ে চলে গেছে। আমার দেশের সমস্ত সম্পদ অ্যাকর্ডিং টু ডক্টর মোহাম্মদ 400 বিলিয়ন। আপনার কথার উপরে ওকে, আমি ডক্টর শওকত আলী আপনার কথার মধ্যে আমি অনেকগুলো কথা, ইম্পর্টেন্ট কথা আপনার কাছ থেকে জানতে চাই, কিন্তু আপনার কথাটা কন্টিনিউ করতে গেলে আমাদের এই কথাগুলো হারায়া যায়। আপনি আমাকে একটা কথা বলছেন যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আপনি রাস্তায় ছিলেন এবং দেশের মানুষও রাস্তায় ছিল এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে। এই হত্যাকাণ্ডের সাথে যারা বিচার চায় তাদের ভিতরে কয়েকজন জেনারেলের সাথে আমার সরাসরি কথা হয়েছে, কয়েকজন ব্রিগেডিয়ার জেনারেলের সাথে কথা হয়েছে, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, তাদের সাথে আমার কথা হয়েছে। এদের অনেকে আমাকে একটা কথা বলছে যে জেনারেল ওয়াকার ভালো মানুষ, বাট হি সারাউন্ডেড বাই সাম ক্রিমিনাল, এবং এই ক্রিমিনালরা জেনারেল ওয়াকারকে এমন ভাবে ম্যানিপুলেট করছে যে তাকে সঠিকভাবে কাজও করতে দিচ্ছে না। আপনি যদি বলেন জেনারেল ওয়াকার ফেরেস্তা, ফর দ্য সেক অফ দ্য আর্গুমেন্ট আমি মেনে নিলাম জেনারেল ওয়াকার ফেরেস্তা, কিন্তু তার আশেপাশে কতগুলো চোর, স্যাচোর, যারা ভারতীয় দোসর, তারা বসে আছে জেনারেল ওয়াকারকে পিছন থেকে ম্যানিপুলেট করছে, কাজ করতে দিচ্ছে না। তাহলে এখন আপনি একদিকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করব কারণ হি ইজ আওয়ার অ্যাসেট, কিন্তু জেনারেল ওয়াকার বিকাম এ লায়াবিলিটি ফর হিমসেলফ। এখন এই লোকটা আওয়ামী লীগের দোসর যারা, ভারতের দোসর দ্বারা, তাদের দ্বারা নিয়ন্ত্রিত, সে একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই সাবজেক্টের উত্তর আপনি কি দিবেন? আপনি আর আমি না, বা কাজী আব্দুল্লাহ মামুন না, আমার টক শোতে এসে জেনারেল বলে গেছেন যে ওয়াকার ভালো মানুষ, কিন্তু হি সারাউন্ডেড বাই ইন্ডিয়ান গুন, আওয়ামী লীগের গুনরা, অপরাধীরা। এ প্রসঙ্গে আপনি কি তাকে ডিফেন্ড করার কোনো রাস্তা আছে? বলেন। কথাগুলো বলছি, সেই কথাগুলো দরকার। হি নিড সাপোর্ট ফ্রম আস, যাদের আমাদের কোন রকম মিস্টেক ওখানে নাই। আমরা দেশপ্রেমিক মানুষ, আমার দেশকে আমরা রক্ষা করতে চাই। আপনি খবরদার, আর এই যে কিভাবে বিপ্লব হয়েছে, কি সংবিধান, আমার দেশে এখন বিপ্লবও আছে, সংবিধানও আছে। ভেরি গুড, ভেরি স্মার্ট। আপনি কেন নিজেকে এইভাবে নিচেই নামিয়ে নিয়ে যাচ্ছেন আর পুরনো 6 মাসের পুরনো কথা বলছেন? বাচ্চারা আমাদের কথা শুনে আন্দোলন করেছে, আমরা সেই আন্দোলনে জিতে গেছি। দেশটা এখন আমাদের। কিভাবে করবে মুরব্বী যে তথাকথিত রাজনৈতিক কর্মচারী বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে, তারা বসে পড়ে ঠিক করতে হবে যে এই সুন্দর দেশটাকে আরো কিভাবে সুন্দর করব। মনে রাখবেন, এ দেশের টোটাল জিডিপি $450 billion অন দ্য অ্যাভারেজ রাইট নাও। আমরা মাত্র 5 থেকে 7 বছরের ভিতরে আমরা $1 ট্রিলিয়ন
$500 ট্রিলিয়ন আমরা অলরেডি হয়ে গেছে, আমরা $1 ট্রিলিয়ন যেতে পারি। আপনাকে ওই গোলটা ঠিক করতে হবে, ওইটা চিন্তা করে আপনি পরবর্তীকালে বাকি জিনিসগুলো করবেন। কিন্তু যা রয়েছে সেই জিনিসগুলো এই মুহূর্তে আপনি ফেলতে পারবেন না, তাদের নিয়েই কাজ করতে হবে। দেখেন অপারেশন ডেভিল হান্ট হলো, এটা 6 মাস আগে হয়নি, এখন হয়েছে। আমি অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গে আসছি। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি এতক্ষণ ধরে আমার আর ডক্টর শওকত আলীর কথাটা শুনেছেন। ডক্টর শওকত আলীর কথা হচ্ছে, এই মুহূর্তে আমরা যদি রিফর্ম চাই এবং আমরা যদি চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই রিফর্মটা করুক, উনি মনে করেন, এটা ওনার কথা, উনি মনে করেন যে জেনারেল ওয়াকারকে দিয়েই এই রিফর্মটাকে করানো সম্ভব। আপনি এবং আমরা কিন্তু 2 পেজে না, আমরা একই পেজে। দেশের জনগণের বিশ্বাসটা ওয়াকারের উপরে নাই। দেশের জনগণ, দেশের রাজনীতিবিদরা জেনারেল ওয়াকারকে বিশ্বাস করে না। একটা কারণে করে না, 626 জন অপরাধীকে তিনি আশ্রয় দিয়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন। জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তরালে একটা শ্যাডো গভর্নমেন্ট উনি চালায়। এখন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা দূতাবাসে উনি অ্যাম্বাসেডর নিয়োগ দেয়, যেটা ওনার এখতিয়ার না। ওখানে বসে জেনারেল ওয়াকার রাষ্ট্রযন্ত্র বিভিন্ন জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধাগ্রস্ত করে। এখন আমি আর আপনি বাংলাদেশে নিজ চোখে গিয়ে এগুলো দেখি নাই, কিন্তু আমাদের স্টাডি, আমাদের তথ্য আমরা যা পাই তাতে এটা আসে। কিন্তু ডক্টর শওকত আলী দেশে গিয়ে নিজ চোখে এমন কিছু জিনিস দেখেছে, নিশ্চয়ই আমি ওনার বিচারটাকে একেবারে অসম্মান করি না। আপনি কি বলবেন? আচ্ছা শোনেন, এগুলো অনেক মৌলিক আলোচনা, এগুলো বোধহয় 7 দিনও শেষ হবে না। কিন্তু যেহেতু ইস্যুগুলো উনি তুলেছেন, শওকত ভাই তুলেছেন, আপনিও বলছেন, আমি একটু ভিন্ন মত বলছি। আমি 60 বছর যাবৎ আমি রাজনীতি থেকে শুরু করে 12 বছর বয়সে আমি আইয়ুব বিরোধী মিছিলে গিয়েছি। পরিবার থেকে রাজনীতি দেখেছি, বড় মন্ত্রী এমপি আমার বাসায় ড্রয়িং রুমে আমি তাদের সাথে দেখেছি। কাজেই সারা জীবন আমি রাজনীতিকে চর্চা করেছি, মার্ক্সবাদ থেকে শুরু করে আধুনিক যে আপনার যে পুঁজিবাদী অর্থনীতিও আমি পড়েছি। সেখানে বলা হয় মানি ইজ এ ম্যাটার অফ ফাংশন ফর এ মিডিয়াম, এ মেজার, এ স্ট্যান্ডার্ড, এ স্টোর। সকলে ভালো করে জানেন, এটা বেনহ্যামের থিওরি। তো কাজে প্রশ্ন হচ্ছে যে এই যে রিফর্ম বলেন, সংস্কার বলেন, মানুষের প্রথম 2টা প্রত্যাশা এই গণঅভ্যুত্থানের ভিতরে, সেটা আমরা চেষ্টা করে কোন রিফর্মে যেতে চাই না। মানুষ চায় এই খুনি, এই লুটেরাদের বিচার করে সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক, আর লুণ্ঠিত লোকরা সে তাদের টাকাগুলো ফেরত চায়। মানুষের অর্থাৎ মানুষের মৌলিক অধিকার গুলোকে আগে বাস্তবায়ন করতে হবে। না, আমি শেষ করি প্লিজ, কথা বলতে দিবেন, আমাকে কথা বলতে দিবেন। না মামুন ভাই, আপনাকে আমি কথা বলতে দেব না। মামুন ভাই, আমি আপনার সাথেই কথা বলছি, আমি শওকত ভাইয়ের কাছে যাচ্ছি না। তো এর অর্থ হচ্ছে আপনি চাচ্ছেন যে রিফর্ম হবে, এই রিফর্ম, আমরা আগে রিফর্মটা চাচ্ছি, সংস্কার চাচ্ছি, তারপরে নির্বাচন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বলেন যে আমি এই মুহূর্তে রিফর্ম, যেহেতু রাজনীতিবিদরা তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যেহেতু পিছন থেকে অনেকে ছুরি মারার চেষ্টা করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলবে ওকে, আপনারা যেহেতু আমার কাছে এসে 2 মুখা কথা কন, 4 মুখা কথা কন, আমি জনগণের কাছ থেকে সরাসরি জানতে চাই যে তারা সংস্কার আগে চায় না নির্বাচন আগে চায়। এখন শওকত ভাইও কিন্তু আপনার আমার সাথে একমত, শওকত ভাই কিন্তু আমার আর আপনার সাথে দ্বিমত না। শওকত ভাইয়ের সাথে আমাদের সাথে এক জায়গায় দ্বিধা আছে, সেটা হচ্ছে আপনি আর আমি জেনারেল ওয়াকারকে বিশ্বাস করি না, আর ডক্টর শওকত আলী বলছে একটু সুযোগ দাও, তাকে বাদ দিও না। এখন আপনি বলতে চাচ্ছেন যে রেফারেন্ডামটা যদি হয় তাহলে তো ডক্টর ইউনূস জনগণের ম্যান্ডেটটা পেয়ে যায়, তাহলে তো চুপ্পুরে আর ওয়াকারকে ওখানে রাখার দরকার নাই। আর যদি থাকেও তাদের আর কোনো পাওয়ার থাকবে না যদি রেফারেন্ডামে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এবং সংস্কারের পক্ষে জনগণ রায় দিয়ে দেয়। আপনার কি তা মনে হয় না অ্যাডভোকেট মামুন ভাই? আচ্ছা শোনেন, আমি বারবারই বলছি যে নির্বাচন মানে একটা মত দেওয়া। জনগণ যে সবচেয়ে বড় বিপ্লবী একটা বিরাট বড় একটা রেফারেন্ডামের সবার উপরে, এইটা একটা বিপ্লব প্রক্রিয়ার মধ্যে, যেখানে সংবিধানকে বলা যায় যেভাবে তারা শপথ দেওয়ার দরকার ছিল না, সেই দিনই তারা, আমি তো প্রতিদিনই স্টেটমেন্ট দিয়েছি, প্রতিদিন আমি ভিডিওতে আসছি। আপনি আমার সমস্ত ভিডিও গুলো দেখেন, এই যে গণভবন দখল করা, ছাত্রদের করা, সমাজ করা, সব অন্তত 1 ডজন ভিডিও আছে, 1 ডজন বক্তব্য আছে। আমরা 20 তারিখে একটা বলে যেন একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছি আমরা। পরশুদিন শওকত ভাইকে বলবো আমার ফেসবুকে যান, পরশু একটা বিবৃতি দেখা, এটা আমি 7-8 ঘন্টা লাগাই লিখছি, সারা রাত লাগাই লিখছি। এটা নিয়ে অনেকে লেখাপড়া করছে। তো কাজে কি কারণগুলো, এগুলো এক কথা বলা সম্ভব না। তো কাজে প্রশ্ন হচ্ছে যে আমরা ডক্টর ইউনূসকে সমর্থন করছি, ডক্টর আপনার শওকত ভাইও তার খুব কাছের লোক। এখন বেনিফিট অফ ডাউটস এর বিষয় তো না, এখানে বিয়ন্ড ডাউট
ডাউট যে হাসিনাকে সেফ এক্সিট দিয়ে এখন সমস্ত প্রচার যন্ত্র যে হাসিনা ছিল সেই সেট আপ গুলোই আপনার ওয়াকারের তাল মিলা বলছে হ্যাঁ পালিয়ে গেছে। পালিয়ে যায় না, আমার বাড়িতে চুরি হয়েছে, আমার দারোয়ান সে চোরকে চুরি করে যেতে সাহায্য করছে। এখন আমি দারোয়ানকে বলবো যে বেনিফিট অফ ডাউট দাও, আরে তাকে তো সবচেয়ে প্রথম ট্রায়ালে আনতে হবে। আমি বলছি যে তার একটাই সুযোগ আছে বেনিফিট ডাউট, সে আত্মসমালোচনা করে তার চারপাশে সব চ্যানেল গুলোকে সেট আপ মানে বের করে দেখ। আর্মির ভেতরে যেই অভ্যুত্থানের সাথে সংহতি প্রকাশ করছে জুনিয়র অফিসার সোলজাররা, তাদের চাপে পয়রা জেনারেল ওয়াকার সিদ্ধান্ত নিয়েছে, আমার কাছে খবর আছে। আমরা ঘাস খেয়ে রাজনীতি করি না। আর আমি তো এই মাঝখানে 4 বছর আটকা পড়ে গেলাম, 5 বছর পড়ে গেলাম। সবসময় আমি 6 মাস প্যারিস, 6 মাস ঢাকায়, প্রত্যক্ষ রাজনীতি, এখনো যোগাযোগ আছে সবার সাথে। এখন ঢাকায় গেলে তো আমি 20 কোটি লোকের সাথে কনসাল্ট করতে পারি, যাদের সাথে কনসাল্ট করা দরকার সব তাদের সাথে হয়। কাজে আপনাদের দুজনের সাথেই আমি একমত, আমি স্পিরিট সাথে সবাই আমরা একমত। এখন যেহেতু আমরা উনি রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও আজকে বিশেষ অবস্থায় তার আন্তর্জাতিক পরিচিতি, তার ব্যক্তিগত সততা, তার মেধার কারণে আমরা যারা মধ্যপন্থী, ডানপন্থী কিংবা বামপন্থী সবাই যখন নাকি ইউনূসকে আমরা মেনে নিয়েছি, এটা সবচেয়ে বড় ইউনিটি। কাজে এখন উচিত হলো ইউনূসের চারপাশে যারা আছে সেখানে এই শওকত ভাইয়ের মতো লোক থাকা দরকার, আর অনেকে লোকে থাকা দরকার। আমার যদি কোনো দায়িত্ব দেন আমি 1 টাকাও নিব না, এমনি বেতন 1 টাকা সিম্বলিক বেতনই কাজ করবো। কিন্তু চারপাশে যাদেরকে আনা হয়েছে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই। এই যে এইসব এনজিও মার্কাজ অ্যাডভাইস চলবে না, এইসব জার্নাল দিয়ে চলবে না, অল সেক্রেটারিতে সবাইকে। আপনি দেখেন এরদোগানকে কু করার চেষ্টা করছিল, এরদোগান কিভাবে নিয়েছে। আমাদের অন্তত 1 লক্ষ লোকের বিচার হওয়া উচিত, ফ্রন্টিয়ার বন্ধ করে দেওয়া উচিত, ইন্ডিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক জিরোতে নিয়ে আসা মিনিমাম যাদের থাকা দরকার। কাজে আজকে মানুষ চাচ্ছে যে এই পুলিশ যেটা হচ্ছে 1 লাখ পুলিশ, যেটাকে আপনি জ্যাকব মিল্টন ভাই বলছিলেন প্রায় 1 লাখের মতো কেউ 60,000 সব পুলিশ ইন্ডিয়া চলে গেছে, প্রকাশ্য প্রমাণ আছে। এখন জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলা করা দরকার, যে এবারে প্যালেস্টাইন বিশুদ্ধ করছে জেনোসাইড, তারা সবাই ভিতর আছে। কাজে এটার জন্য সম্পূর্ণ দায়িত্ব জেনারেল ওয়াকার এবং তার জেনারেলদেরকে বহন করতে হবে। মানুষ চায় 2 থেকে 3 মাসের মধ্যে তাদেরকে ফাঁসি বলেন, তাদের যেই বিচারই হোক না কেন বিচারের আওতায় আনা দরকার, এবং সমস্ত লুণ্ঠিত 53 লুণ্ঠিত সম্পদ গুলোকে জনগণের ভিতরে বন্টন করা। মৌলিক অধিকার কি চায়? অন্ন, বস্ত্র, চিকিৎসা, অ্যাটলিস্ট কমিউনিস্ট না হোক, একটা ওয়েলফেয়ার স্টেটে যা ফ্রান্সে যেগুলো আছে, যে কোনো দেশের লোক আসবে, যে কোনো হসপিটালে যেতে পারবে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, ওষুধও বিনা পয়সায়, প্রত্যেকটা লোকের খাবার নিশ্চয়তা আছে। কাজে এই জিনিসগুলো আমরা এই আন্দোলনের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের কাছে প্রত্যাশা করি। তো সেই কারণে যেসব রাজনৈতিক দলগুলো অলরেডি রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, আমরা কি রেফারেন্ডাম দেখি নাই? জিয়াউর রহমান হানা ভোটে 78 কি সে প্রত্যাখ্যান, সেটা কি বাস্তবায়ন করতে পেরেছে? জিয়াউর রহমান ভালো ভূমিকা থাকতে পারে। উনি বলছিলেন সিরাজ শিকদার সহ 25,000 দেশপ্রেমিক হত্যার বিচার করবে, উনি উল্টাটা করেছেন। সিরাজ শিকদার হত্যার বিচার করলে কিন্তু আওয়ামী লীগ আসে না। আপনি অন্যদিকে গেছেন মামুন ভাই। আমি যাই না, আমি বলছি যে এখন রেফারেন্ডামের প্রশ্ন না। মামুন ভাই আপনি আমার কথা শুনেন। জিয়াউর রহমান সাহেবের এনএসআই ডিজি হাকিম সাহেব বলছিল সিরাজ শিকদারের বিচারের জন্য সিরাজ শিকদার ফ্যামিলির লোকজনদেরকে যখন মামলা করতে বলছে, শামীম শিকদার এবং তার ফ্যামিলি থেকে বলা হয়েছে যে তারা মামলা করবে না। তো আমি আর আপনি বিচার চাই, কি করবেন রে ভাই? জিয়াউর রহমানের দোষ দিয়ে লাভ নাই, জিয়াউর রহমান ডাকছিলেন। এটা ব্যক্তিগত বিচারের দরকার নাই, এটা হলো এটা তো একটা সামাজিক। সিরাজ শিকদার সহ 25,000 দেশপ্রেমিক হত্যা করছিল বাকশালেরা, ওই যে রকি ভাই। এখন জেনারেল ওয়াকারের আর্মি জেনোসাইড করেছে, জেনারেল ওয়াকারের নেতৃত্বে ইন্ডিয়ান আর্মি এসে হত্যা করেছে। এখন জেনারেল ওয়াকারকে বেনিফিট অফ ডাউট দিতে পারি না। ওকে, আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি না, কিন্তু আমাকে একটা কথা বলেন, সেটা হচ্ছে এই শওকত ভাইয়ের কথার মধ্যে একটা কথা বলছে, একটা কথা ইন্টারজেক্ট করছে, সেটা কি আপনি জানেন? ওটা হচ্ছে উনি বলছে আবু সাদাত মোহাম্মদ সায়েমকে প্রেসিডেন্ট করেছিল খালেদ মোশাররফ, উনি এই কথাটাই মাত্র বলছে, এবং খালেদ মোশাররফকে সায়েমকে জিয়াউর রহমান সাহেব প্রথমে সরান নাই, উনি তাকে রাখছে। একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে এই, কেউ যদি একটা ব্যবসা কিনে, ব্যবসা কেনার সাথে সাথে ওল্ড ওনারকে কিন্তু খেদায়া দেয় না। ওল্ড ওনারকে বলে যে তুমি আমাদের এখানে আরো কিছুদিন থাকো, আমাদেরকে ট্রেন আপ করো, আমাদেরকে দেখাও। ডক্টর শওকত আলী যে কথাটা বলছে, আমি তার সাথে যুক্তিতর্কের খাতিরে না। আমি যদি জেনারেল ওয়াকারের যদি আপনি এখন বলেন যে ইউ আর বিং স্যাকড ফ্রম দ্য জব, ওনার সেনাপ্রধানের চুক্তিটা হয়েছে 3 বছরে,
এখন আমরা সেক্ষেত্রে বলতে পারি যে হাসিনা সকল নিয়োগ অবৈধ, আমরা এটা করতে পারি। এটা কখন করতে পারি জানেন? একটা বিপ্লবী সরকার যখন সরকার গঠন করে। কিন্তু আমরা যে বিপ্লবী সরকার বলবো, যে ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন পর্যন্ত বলে না যে সে একটা বিপ্লবী সরকারের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস একবার বলছে, আমাকে একটু দেখান তো, উনি বলেন নাই। উনি বলেন নাই যে উনি একটা বিপ্লবী সরকার প্রধান। এই কথাটা আপনাদের ভুলে গেলে চলবে না রে ভাই। উনি না বলুক, কিন্তু আমি বলছি যে 5 তারিখে যে কাশিমবাজারের কুটিতে যারা নাকি জেনারেল ওয়াকারের সভাপতিত্বে যে সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদের সহ, আজকে তারাই এই দিন একদিন বিচারের সম্মুখীন হবে। 158 জন ছাত্র নেতাদের বাদ দিয়ে 4 জন সিদ্ধান্ত নিতে পারে না। তাদের অলরেডি আলোচনা আসতেছে, তাদের সাথে এজেন্সির যোগাযোগ আছে। তারা এভাবে হবে না। এই বিপ্লব করছে সাধারণ জনগণ। এইখানে 20 থেকে 25টা রিক্সা চালক জীবন দিয়েছে, শ্রমিকরা জীবন দিয়েছে। ভাই একটা কথা, প্রক্রিয়ার মধ্যে আছে, এটা প্রক্রিয়া আরো চেঞ্জ হবে। একটা সিভিল ওয়ারের দিকে মামুন ভাই এবং শওকত ভাই, আপনাদেরকে আমি একটা কথা বলি। আমি কিন্তু আপনাদের কথার মধ্যে থামাইতে চাই না, কিন্তু আপনারা একটা কথা শুরু করলে ওটার ভিতরে 10টা সাবজেক্ট ঢুকান। ওই 10টা সাবজেক্টের উপরে আমার 10টা প্রশ্ন থাকে, আপনারা আমারে অ্যালাউ করেন না। আপনারা খালি ব্যবসা করে কইতেই থাকেন, মনে হইতেছে ভাই ওয়াজ করতেছেন। একটু থামেন, আপনি কথা বললেন। আচ্ছা ভাই, আপনারাই কথা বললেন, আমি বলবো না। কিন্তু আপনারা যে কথাগুলো বলেন খুব ইম্পর্টেন্ট কথা বলেন। ওই ইম্পর্টেন্ট কথাটাকে আমি একটু এক্সপ্লোর করার জন্য আপনাদেরকে থামায়া কথা বলতে চাই। ভাই শুনেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তো আমরা সবাই দাঁড়ানো। এখন ডক্টর ইউনূস যদি জেনারেল ওয়াকারকে বলে যে ওকে, আই এম গোয়িং টু স্যাক ইউ ফ্রম দ্য পজিশন, সেখানে একটা জিনিস আছে, সেটা আছে এই মুহূর্তে ওনার আনকন্ডিশনাল সাপোর্ট যে আর্মিতে আছে, ওই সাপোর্টটাকে দ্বিখণ্ডিত করা হবে। ভাই, এই আলোচনাটা এই ওপেনলি এভাবে করা উচিত না। জেনারেল ওয়াকারকে ওই পজিশনে রেখে ইউনূসের জায়গায় ডক্টর ইউনূস যেটা করছে, আমার ধারণা, এটা আমার ধারণা, আমাকে ডক্টর ইউনূসও বলে নাই, তার কোনো স্টাফরাও বলে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূস জেনারেল ওয়াকারকে ক্ষমতায় রেখে আর্মিটাকে কনসলিডেট করে রেখে তারপরে উনি দেশ চালাচ্ছেন, এটা আমার ধারণা। এবং জেনারেল ওয়াকার আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনাসামনি এসে কখনো বেয়াদবি করেন নাই। ব্যক্তিগতভাবে আমি একটু খোঁজ খবর নিয়েছি, আমাকে একজন বলেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের পাশে এসে যখন দাঁড়ান, বাবা ছেলের মতো সম্পর্কের মতো করে দাঁড়ান। এখন এর ভিতরে জেনারেল ওয়াকারের কি অভিনয় থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। এর ভিতরে জেনারেল ওয়াকারের সততা থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। বদমাইশি থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। অসততা থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। এটা আমরা জানি না কেউ। এখন ডক্টর শওকত আলীর কথাটাকে যদি আমি এভাবেই ধরে নেই যে এই মুহূর্তে সাপোজ জেনারেল ওয়াকার ইজ এ ডেভিল, বাট আমি একটা কথা বলি, let's work with the devil until we figure it out how we are going to remove him and put someone over there. We have to work with him. আমরা তারে কান ধরে বলতে পারি না বেটা বাইরা, that's not the process. একটা রিপাবলিক চলতে গেলে এই প্রসেসে যেতে পারে না। আমি ডক্টর শওকত আলীর কথার সাথে দ্বিমত পোষণ করলেও আমি বেনিফিট অফ দ্য ডাউট জেনারেল ওয়াকারকে দিতে চাই না, কিন্তু তারপরেও what Dr. শওকত আলী is saying makes sense. যে একটা রাষ্ট্র চালাইতে গেলে আমি প্রথম দিনেই বলতে পারি না গেট দ্য ফাক আউট, আমি এটা বলতে পারি না। এক্ষেত্রে আমার আর আপনার বোধহয় একটু কম্প্যাশনেট হওয়া উচিত। আমার ধারণা ডক্টর শওকত আলী আমার আর আপনার কাছ থেকে ওই কম্প্যাশনটাই চাচ্ছে। ডক্টর শওকত আলী, আমি যা বলছি, ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? ইট মেক্স ভেরি গুড সেন্স। শোনেন, আপনার এক্সকিউজ মি, মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের ব্যাপারে আপনারা অনেক কথা বলেন, ট্রাম্প হোক বাইডেন হোক, আমাদের ভিতরে আগুন কেন ধরাতে তারা চায় না, যার মাধ্যমেই হোক। কারণটা হলো এই, সমগ্র যুক্তরাষ্ট্রের যে অর্ধেক লোক সংখ্যা, এই অর্ধেক লোক সংখ্যা একটা ছোট্ট ভূখণ্ড 55,000 বর্গমাইলে থাকে, সেটার নাম হলো বাংলাদেশ। ফলে প্রত্যেকটা গভর্নমেন্ট কিন্তু চায় যেখানে একটা স্টেবল গভর্নমেন্ট যেই হোক না কেন, এটা তারা সাপোর্ট করে। এদিক দিয়ে আমরা সৌভাগ্যবান।
আমাদের কথা হচ্ছে যে অর্থনৈতিকভাবে আমরা অনেক এগিয়ে গেছি। $450 বিলিয়ন আশেপাশের সমস্ত রাষ্ট্রগুলো যদি আপনি দেখবেন, ইটস এ ট্রিমেন্ডাস সাকসেস। ক্রেডিট কার্ড জনগণের, আমাদের মানুষ। আপনি দেশে বিদেশে দেখেন আমরা কত পরিশ্রম করি এবং সব জায়গায় আমরা ইনোভেটিভ আইডিয়া। এই সকল ইনোভেটিভ আইডিয়ার বাংলাদেশের একটা মাথা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে আপনি আসেন, মামুন ভাই বলেছেন যে সেনাবাহিনীর ইয়ং অফিসার যারা তাদের চাপে করেছেন। মামুন ভাই আপনি জানেন যে এই ইয়ং অফিসাররা দিন দিন তারা দেখছে, বুঝছে, শিখছে। তাদের যে মানে যে পড়ানো হয়েছিল, কারিকুলাম সিলেবাস যেটা দেওয়া হয়েছিল, ইট ইজ কমপ্লিট কামিং ফ্রম ইন্ডিয়া। এটা নিয়ে আমি বহু কথা বলেছি। তারা এখন বুঝছে যে বাংলাদেশের পাবলিকের কাছ থেকে অলিখিত সিলেবাস থেকে কি শেখা যায়। দে আর গ্রোয়িং অ্যান্ড দে আর গেটিং স্ট্রঙ্গার। এখানে আমি কেন জেনারেল ওয়াকারুজ্জামান, ইতিহাসে আমরা দেখি যে অনেক সময় অনেক লোক আসে খারাপভাবে, যায় কিন্তু খুব ভালোভাবে। জনগণের প্রতি তাদের মায়া মহব্বত তারা বুঝছে। সেও কিন্তু প্রেশার নিয়ে কাজ করছে। ইয়েস, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক প্রেশার নিয়ে কাজ করছে, সবাইকে হ্যান্ডেল। আমার মনে হয় এই বয়সে যদি আমাকে দেয়া হতো, আমি কি বলতাম জানেন মামুন ভাই? বাবা আমার দরকার নেই, আমি আর কয়দিন বাঁচবো, আমাকে বিদায় দাও, আমি চলে যাচ্ছি, যেটা উনি এখন বলেন। আমার মনে হয় প্রত্যেকটা মসজিদে তার হায়াত দারাজ করার জন্য দোয়া করা উচিত। তিনি সবগুলো জিনিসকে ধরে রেখেছেন। এবং আমি আপনাকে বলি যে আজকে ইউনূস সাহেব আছে বলে ইউনাইটেড নেশনস দেখেন এই মিলিটারিকে বদনাম দিয়ে গেছে। এই ওয়াকারুজ্জামান কিন্তু বদনাম আপনি আমি দিতে পারি না। তারাই বলেছে 66% যে গোলা বারুদ আছে ইটস এ মিলিটারি গ্রেড। এটা ইউনাইটেড নেশনস অলরেডি তাকে ইন্ডিকেশন যা দেওয়ার দরকার দিয়েছে। কে নিয়ে আসছে এগুলোতে? ডক্টর ইউনূস। আজকে অপারেশন ডেভিল হান্ট তিনি করেছেন, তার নেতৃত্বে হচ্ছে। আপনারা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে বলেছেন উনি একজন মাজা ভাঙা লোক, কথা শুদ্ধ করে বলতে পারে না। আজকে দেখেন তিনি পরশুদিনও বলেছেন যে একমাত্র 53 বছরের ইতিহাসে যে সেনাবাহিনী এই সেনাবাহিনীর লোকদেরকে ধরছে, পুলিশ বাহিনীর লোকদের ধরছে, প্রশাসনের লোকদের ধরছে এবং এটা কন্টিনিউ করবে। ভাই আমরা তো অধৈর্য জাতি না। আপনি একটা জিনিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমি যে এলাকায় বসবাস করি, যে পরিবারের সাথে থাকি, আমি যদি বলি আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমার এই যে ফেথটা সম্পূর্ণ বেসড অন ইসলাম, মোহাম্মদ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আল্লাহ পাক আমার সৃষ্টিকর্তা, হুজুর আমাকে একদম শেষ করে দেবে সাথে সাথে, কি করব? তিনি কি বলেছেন? হাদিসে আছে, আমি মাওলানা না, শুনছি। তিনি বলেছেন তুমি প্রকাশ করো না, তোমার যা করার দরকার এটা তোমার অন্তরের বিষয়, তুমি অন্তর দিয়ে সেটা করো। এক সময় যদি সুযোগ পাও, প্রচার করার সুযোগ হয়, তখন তুমি করো। কত বড় সুন্দর ফর্মুলা। আমি কার কার জানতে যাব? ইয়েস, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আমি অনেক কথা বলতে পারি। তিনি যে অন্যায় করেছেন, যে ব্যবসায়ীরা মাত্র 5-6 মাস আগে বলেছে শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমি একজন ইকোনমিস্ট, কোন দেশে পুঁজিবাদী ব্যবসায়ী কখনো এই কথা বলতে পারে না। তারা বলেছে যে উনি মারা যাওয়ার সাথে সাথে ওনার সাথে আমরা যাব। একবার বলেছে আমরা দোজখ পর্যন্ত যাব, কত রকম কথা বলেছে। তারা যে হয়তোবা বলেছে, আমি জানি না কি আলোচনা হয়েছে, যার উদাহরণ আমি দিতে পারি। বাইডেনের মিটিং, ওবামার মিটিং, ব্যবসায়ীদের সাথে কি মিটিং হয়েছে, কারা কি বলছে, এগুলো আমি একটু খবর রাখি। এখন তারা গেছে এবং চলে আসে, কিন্তু তার আগে তারা ইউনূস সাহেবের কাছেও গেছেন। এই কথাগুলো জিনিসগুলো কোনো ক্রমে মিলিটারি হেড কখনো সাধারণ ব্যবসায়ীদের সাথে এই ধরনের মিটিং, এখন কোন প্রেক্ষাপটে তিনি করেছেন, কি হয়েছে না হয়েছে এটা তিনি ভালো জানেন। আমরা অনেক অভিযোগ করতে পারি, আমরা দেশটাকে ধ্বংস করতে পারি। আমি খালি পজিটিভ জিনিসগুলো দেখি, আমরা এগিয়ে যাচ্ছি। আজকে দেখেন রেমিটেন্স বেড়ে গেছে। আপনার ওখানে একটা কথা আছে, আপনার কথাই আসি। ডক্টর শওকত আলী, একটা রিউমার বেশ কিছুদিন ধরে বলতে 3 মাস ধরে বসুন্ধরা শাহ আলম এবং আনভিরকে আশ্রয় দিয়েছে জেনারেল ওয়াকার, যার জন্য এখন সালমান রহমানকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু শাহ আলমকে ধরা হয় নাই। শাহ আলমের এবং আনভিরের এবং এস আলমের পুরো চাবিকাঠি জেনারেল ওয়াকারের উপরে। জেনারেল ওয়াকার তাদেরকে গ্রেফতার করার অনুমতি দেয় নাই বিধায়
তাদেরকে গ্রেফতার করা যায় নাই। এ ধরনের আর একটা কথা, অপারেশন ডেভিল হান্টে আজকের সকাল পর্যন্ত টোটাল 769 লোক, 769টা গ্রেফতার করা হয়েছে। ঢাকায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে 769 জনকে গ্রেফতার করেছে। এর বাইরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার হয়েছে 572। এটা হইতেছে একটা জিনিস। আওয়ামী লীগের জন্য সুখের অবস্থা, তাদের কোনো এমপিও গ্রেফতার হয় নাই, শেখ পরিবারেরও কেউ গ্রেফতার হয় নাই, আওয়ামী লীগের কোনো মন্ত্রীও গ্রেফতার হয় নাই। এটা হচ্ছে ডেভিল হান্টের সাকসেস। এখন শাহ আলম হাসিনার প্রেস কনফারেন্সে কি বলছে আপনি একটু আগে শওকত ভাই বলছেন, আপনি কি মনে করেন না শাহ আলমের মতো ভূমিদস্যুকে গ্রেফতার করা অত্যন্ত জরুরি ছিল ডক্টর শওকত? হ্যাঁ, এখানে আপনি প্রশাসনের সাথে যারা জড়িত আছে, শোনেন, অপারেশন ডেভিল হান্টের আন্ডারে শাহ আলম বা তার ছেলে মেয়ে যে গ্রেপ্তার হবে না, এই গ্যারান্টি আপনি কোথায় পেয়েছেন? তারা হবে, আস্তে আস্তে হবে। হয়তো যারা ইমিডিয়েট একটা থ্রেট, একটা কথা আছে না যে একটা লোক ইমিডিয়েট থ্রেট আর একটু লিটল বিট ফারসাইটেড। এখন আপনি যদি ডিস্টেন্সে ধরেন বা স্ট্রাকচারাল ক্ষতি করার জন্য ধরেন, সেগুলো বিচারে আসবে। কিন্তু ইমিডিয়েট যে থ্রেটগুলো, আমি যেটা বুঝি, আমি তার আর্মির লোক না, তারা হয়তো সেইগুলো আস্তে আস্তে নিচ্ছে। নেওয়ার পরে পরবর্তীকালে স্ট্রাকচারাল থ্রেট যারা আছে তার ভিতরে অন্য অন্য যারা পড়বে তারাও আসবে। আমার কথা হচ্ছে কি জানেন, আমি কথা হলো যে আমরা দেশটাকে সুন্দর দেখতে চাই, আমরা এটা আর আমাদের অত্যন্ত সৌভাগ্য। আমি তো বলছি যে প্রত্যেক মসজিদই ডক্টর ইউনূসের হায়াত দারাজের জন্য, সুস্বাস্থ্যের জন্য দোয়া করা উচিত। আপনি অ্যাডভাইজারদের কথা বলে, ভাই অ্যাডভাইজার উইল কাম, অ্যাডভাইজার উইল গো। উনি যে কোনো সময় একটু শক্তিশালী হলে, যদি কোনো কোটা থেকে, যিনি পেনাকি দাদা বলেন যে ডেলি স্টার থেকে আসছে, প্রথম আলো থেকে আসছে, আমি কথাটা ক্লিয়ার বলি, তো এখানে যদি সেটা প্রমাণ হয়, ডক্টর ইউনূস শক্তিশালী হলেই এটাকে বিদায় দিতে কোনো অসুবিধা তার হবে না। ঠিক আছে, তিনি করছেন। কিন্তু আমি বললাম তো যে আপনি দেখেন, ডক্টর ইউনূস হয়তো ওয়াকারুজ্জামানকে বলিনি যে আপনি চলে যান, বলা উচিত হয়তো হবে না এই মুহূর্তে। কারণ আমি দেখছি দুটো কম্বিনেশন আছে, একটা সংবিধান আছে কিছু অংশ বিশেষ, আবার সেটা রিফর্মও হচ্ছে। তাহলে আপনি সরকার পেয়েছেন এমন একটা জগাখাচড়ির ভিতরে যে অভ্যর্থনা আছে, আবার কনস্টিটিউশনও আছে। আচ্ছা, আমরা এই সিস্টেমের ভিতর থেকে যদি ভালো কিছু করতে পারি, তাহলে কি আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেশন হব না? আপনি কেন পুরনো লোকের উদাহরণ আমি নেব? আমরা তো নতুন জাতি। আপনি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে মাত্র বন্দি করলেন 3 দিন আগে, আবার এই সেনাবাহিনীর লোকেরাই তাকে উদ্ধার করে নিয়ে এসে ক্ষমতায় দিল। আজকে সকল রিফর্ম, সকল অর্থনীতির ভিত্তিটা করে গেছেন, আমাদের গণতান্ত্রিক ভিত্তি, সকল ভিত্তিটা করে গেছে। এ ব্যাপারে আমি 2 ঘন্টা লেকচার দিতে পারবো, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সুতরাং আমি মনে করি যারা এখন যে পজিশনে আছে, তাদের প্রতি আমরা হয়তো আস্তে আস্তে তাদের অন্যায়গুলো কিন্তু আমরা সহ্য করব না, তখন এদের সাপোর্ট দিতে হবে আপাতত। এই কারণে আমি বলেছি ডক্টর ইউনূসকে আমাদের শক্তিশালী করতে হবে। ওয়াকারুজ্জামান চাকরি হয়তো আরো কিছুদিন আছে, তিনি যে কাজটা যেটুক করেছে অনেকের বিচারে, আমার বিচারে, আমি যেটা বুঝি একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে, যেটুক করেছে এটুক ভালোর জন্যই তাকে একটু ক্রেডিট দেবেন। আর অন্যায় যেগুলো আছে সেগুলো উনি সংশোধন হচ্ছেন। এবং মামুন ভাই যেটা বললেন যে ইয়ং অফিসার গুলো দিন দিন তারা শক্তিশালী হচ্ছে। ওয়াকারুজ্জামান, আপনি কি মনে করেন না যে কথাটা আপনিই বলেছেন অ্যাকর্ডিং টু ফর্মুলা, যে তাদের চাপ তো বাড়তে পারে। আর যে পুরনো চাপটা হাসিনা, যত মাস যাবে, যত দিন যাবে, তারা দূরে সরে যাবে। করতে হলে আমি মনে করি, আমি লাস্ট কথা যে স্যারের উচিত হবে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক। কারণ রিফর্মটা যেমন রেভলিউশন চলমান, রিফর্মটা কিন্তু চলমান। সব রিফর্ম উনি করতে পারবেন না, যেটুক করা হয়েছে সেগুলো, এবং যেটা করা হবে নেক্সট টাইম ফর দি নেক্সট গভর্নমেন্ট যেভাবে আসুক না কেন, তাদের পরে এই দায়িত্বগুলো বাধ্যবাধকতা থাকবে। একে যদি রেফারেন্ডাম দেওয়া হয় সেইভাবে জনগণের জন্য, তাহলে আমার মনে হয়
যে তার একটা লিগ্যাল ভ্যালিডিটি থাকবে এবং যে যারা ইলেকশনে আসবে তাদের পরে এই বাধ্যকতা থাকবে। আমি মনে করি এটা একটা সুন্দর পজিটিভ দিক দিয়ে একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, কারণ আমি পিছনে ফিরে যেতে চাই নাই। $450 বিলিয়ন আমার রয়েছে, আমি $500 ট্রিলিয়ন নিয়ে যেতে চাই। তাহলে আমার একটা পজিটিভ আউটকাম থাকতে হলে আমার সরকারটাকে সুন্দর থাকতে হবে। এবং একটা স্বাধীনতা যুদ্ধে আফেল মাহমুদ ভাই হারমোনিয়াম দিয়ে একটা গান গিয়েছিলেন, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমরা সেই জাতি, আমরা শত ফুলকে ফুটতে দিতে চাই, আমরা করতে চাই। ওকে ভাই, আমি বুঝছি, উনি একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, আর উনি হাসিনা যখন 17 বছর জনগণ চুষছে উনি বসে বসে পা চাটছে। ওনার চাকরিটা খেয়ে দেওয়া হয়েছিল, উনি বাইরে চলে যান, ওনাকে বলা হয়েছিল উনি বিএনপির লোক। ওকে ভাই, এখন আপনি বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, উনি একটা কথা বলেছে, রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছেন। তারেক রহমান কার কথা বলছে, কোন লোকগুলোর কথা বলছে? যারা রাজপথে ছিল না, এখন এসে সংস্কারের কথা যদি কেউ বলে, নাথিং রং। উনি তো নিজেই বলছেন যে 31 দফা যে সংস্কার, আমি কিছুটা পড়েছি, সেখানে এক্সেলেন্ট আইডিয়া আছে। আমি বলছি যে এখন একটা লিগাল হিসেবে ইলেকশনের আগে যদি ওই 31 দফা বাকি অন্যদের নিয়ে সব দফাগুলো নিয়ে যদি আমরা একটা রেফারেন্ডাম করি আন্ডার ডক্টর ইউনূস সাহেব, যে এই রেফারেন্ডামগুলো অনেক কিন্তু বিএনপি যা দাবি করেছে তাই কিন্তু আছে, অলরেডি হচ্ছে বা হবে ভবিষ্যতেও, তাহলে সেটা আপনার একটা লিগাল রূপ হলো। প্লাস অন্য যারা বঞ্চিত ছিল এটাতে অংশগ্রহণ করতে পারে। মনে করেন আপনি 31 দিয়েছেন, ডক্টর ইউনূস সেখানে আরো কিছু দিলেন, আমরা বাইরে থেকে দিলাম, সবকিছু মিলে মনে করেন 50 দফা হলো। এটা যদি লিগাল ফ্রেমওয়ার্কে আসে, নেক্সট ইলেকশন যারা আসবে তাদের দায়িত্ব হবে কিন্তু এই লিগাল ফ্রেমওয়ার্কের যে রিফর্ম ওয়ার্ক, এটাকে কন্টিনিউ করতে হবে তাদের। যদি তারা না করে তাহলে ওই লিগালে আপনি লিখে দেন যে যদি তারা কন্টিনিউ না করে তাহলে তাদের ক্ষমতায় থাকার অধিকার নাই। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, তারেক রহমান বলছে রাজপথে পাওয়া যায়নি এমন অনেকেই এখন সংস্কারের কথা বলছে। উনি কি তাদের কথা বলছে যে এনজিওতে চাকরি করছে, এখন উপদেষ্টা হইয়া তারা সংস্কার চায়? উনি কি তাদের কথা বলছে যারা জীবনে রাস্তায় নেমে কোনোদিন আন্দোলন বা সংস্কার বা বিভাগীয় সমাবেশে যোগ দেয় নাই, হাসিনার পতন চায় নাই, তারা হঠাৎ করে বুদ্ধিজীবী হয়ে সংস্কার চাচ্ছে? তারেক রহমান কি তাদের কথা বলছে না কাদের কথা বলছে? আপনি কি মনে করেন অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন? আমরা তখন অন্য জায়গায় চলে গেলাম, আমি কিছু আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের। হ্যাঁ, আমাকে এটা বলেন, তারেক রহমান আসলে কাদের কথা বলছে? তারেক রহমান কি কাদের কথা বলছে সেটা সেই ভালো উত্তর দিতে পারবে। তবে আমি যেটা বুঝছি যে ওনার এই প্রশ্নবাদের মধ্য দিয়ে আমি পাল্টা প্রশ্ন করতেছি, ওনারা তো রাজনীতিতে ছিলেন না। গত 15 বছর বিএনপি তো এই যে হাসিনাকেই ক্ষমতা রেখেছিলেন, এসব বাজে কথা বলে লাভ নাই, ওই যুবরাজের রাজনীতি চলবে না। আর মানুষ যদি এই যে ভোট সিস্টেমটা চেঞ্জ না করতে পারে, আমি প্রার্থী হতে পারবো না, আমি শুধু শোষক নির্বাচন করব, হাসিনা না খালেদা, হ্যাঁ খালেদা পরিবার না হাসিনা পরিবার, এইসব ক্রিমিনাল রাজতন্ত্রের জন্য, মাফিয়াতন্ত্র রাজনীতির জন্য আমরা ভোট চার্টার কিচ্ছু করতে পারবো না। কাজে ভোটের আগে ভাত চাই, মাওলানা ভাসানী বলছিল। কাজে এই নির্বাচনের আগে মৌলিক অধিকার বাস্তবায়ন করতে চাই। মানুষের প্রত্যেকের জন্য আজকে রেশন সিস্টেম করা হচ্ছে, প্রত্যেকের জন্য স্বাস্থ্য একেবারে ওয়েল ফ্রান্সের মতো করা উচিত, শিক্ষা কম্পালসারি করা উচিত। তার চেয়ে বড় আগে আমাদের সীমান্ত রক্ষা করতে কম্পালসারি মিলিটারি ট্রেনিং, আত্মরক্ষা দেশ হবে। আমরা আর বুক পেতে দিতে চাই না। হ্যাঁ, খালি আমি শহীদ হতে চাই, আমি গাজী হতে চাই। এই রিফর্ম করুক, আর্মি রিফর্ম করুক, পুলিশ রিফর্ম করুক, খাদ্য রিফর্ম করুক, স্বাস্থ্য রিফর্ম করুক, শিক্ষা রিফর্ম করুক, ইকোনমি রিফর্ম করুক, ফরেন পলিসি রিফর্ম করুক, তারপরে ইউনূসকে আমরা সহায়তা করবো। এর মানে এই নয় যে আমি শুধু এক ওয়াকার না, এক ওয়াকার না, আমি পুরো সিস্টেম ওয়াকারের চারপাশে সবাইকে বিচার আনতে হবে। সেক্রেটারি বিচার, এই যে আমরা ভুলে গেছি বিডিআর হত্যা নাই, কোনো বিচার নাই, এই সেক্রেটারি হত্যার কোনো বিচার নাই, নতুন নতুন ইস্যু তৈরি করছে, টাইম লিঙ্গার করতেছে। আমার কথা হলো যে শওকত ভাই খুবই ভালো মানুষ, ওনার সততাকে আমি রেসপেক্ট করি। উনি যদি নেক্সট উনি যান, অবশ্যই ওনাকে উনি বুঝাবেন যে আপনি তো ম্যান্ডেট পেয়েই গেছেন। আপনি তো প্রথম যেটা উনি বলেছিলেন যে ছাত্ররা মানে আমাদের সকলের সমর্থনের ছাত্ররা, শুধু কয়েকটা ছাত্ররা, সবাই তো। কাজেই উনি রেফারেন্ডাম দরকার নাই, ওনাকে
দিয়ে উনি বলছেন যে যখন সুযোগ হবে তখনই দিব। এখন উনি চাপে পড়া ওয়াকারের নির্দেশে, ওয়াকারই সবচেয়ে প্রথম বলছিল এই বছরের শেষে হওয়া উচিত। What the hell Walker is? He's a public servant. তো কাজে তার তো বিচার হইতেই হবে। কাজে এখানে আমাদের কথা হচ্ছে কারে কি ভোট দিবেন, কি আপনি রেফারেন্ডাম মানাবেন না কি সিস্টেম মানাবেন, এগুলো অনেক আলোচনা করা যায়। সাধারণ মানুষ চায় অন্য বস্ত্র বাসস্থানের নিরাপত্তা। এখন দেখেন নিরাপত্তা ঢাকা শহরে খুঁজে দেখেন, আমার সাথে কালকে কথা হয়েছে, অনেকে রাত্রে 8-9টার পরে বিরুদ্ধে চায় পারতেছে না, আইন শৃঙ্খলা গুলো নষ্ট করেছে ওয়াকারের নির্দেশেই, কাউকে বিচার করা আনতেছে না, এগুলো সব তার নির্দেশে হচ্ছে। হি ইজ এ বেনিফিশিয়ারি এবং আস্তে 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 কইরা একটা মার্শালের দিকে নিয়ে যাবে। কাজেই একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, দ্বিতীয় পরে মুক্তিযুদ্ধ। আমি একটা কথা বলি মামুন ভাই, আমার 1 মিনিট সময় দেন। আমি জানি আপনি কোন লাইনে কথা বলছেন। আপনি মনে করছেন যে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করে নষ্ট করে ইজিপ্টের ডক্টর মরিসের গভর্নমেন্টকে পতন ঘটায় আল-সিসিকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল ডক্টর মরিস। তারপরে দেশের পরিস্থিতি, এই ইতিহাস আমি খুব ভালো জানি যে কত লোককে তিনি মারছেন এবং গাজাতে এই আপনার সিনাই মরুভূমিতে কি হয়েছে, এটা আলাদা প্রসঙ্গ। আপনি কি মনে করেন যে বাংলাদেশে ডক্টর ইউনূসের আইন শৃঙ্খলা অন্যান্য কিছু পতন ঘটিয়ে ওয়াকারুজ্জামান ক্ষমতায় আসবে, ভারতীয় মদদে তিনি দেশ চালাবেন? ওয়াকারুজ্জামান খুব ভালো করে জানে কি অবস্থা হয়েছে, আর বাস্তিল দুর্গ ক্যান্টনমেন্টও থাকবে না, ভেঙে চুরে মানুষ শেষ করবে। আমাদের সৌভাগ্য যে আমরা বাংলায় কথা বলি, আমাদের সৌভাগ্য আমাদের হাতে প্রত্যেকের মোবাইল আছে, আমাদের সৌভাগ্য মিল্টনের মতো লোক, আপনার মতো লোক এবং আমাদের ভাইগুলো নিঃস্বার্থভাবে আমরা দেশপ্রেমের কথা বলি। ওয়াকারুজ্জামান যদি সেটা মনে করে থাকে তাহলে হি ইজ লিভিং ইন ফুলস প্যারাডাইস। উনি তা করছেন বলে আমার মনে হয় না। আমি এখনো মনে করি যে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক মানুষের অভাব নাই। হ্যাঁ, উনি হয়তো শুনছেন, হয়তো ভারতীয়দের সাথে কথা বলছেন, তার চাপ আছে, কিন্তু চাপটা গ্রোয়িং হচ্ছে। যে কথাটা আপনি আগেই বলেছেন যে ইয়ং অফিসার, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, ব্রিগেডিয়ার পর্যন্ত যতগুলো অফিসার আছে, দে আর গেটিং মোর পাওয়ারফুল। তারা জানে আপনি আমি কথা বলছি তাদের সন্তানের রক্ষার জন্য, তাদের নিরাপত্তার জন্য। আমার ছেলে পিলে শুধু এখানে না, আমার 42 জনকে আমি আমার যশোর থেকে এখানে নিয়ে আসছি অন দ্য রেকর্ড। আমার ছেলে মেয়ের জন্য আমি স্কুল তৈরি করে আসিনি, 5 কোটি টাকার সম্পদ আমি দিয়ে আসিনি আমার বাচ্চাদের গ্রামের মানুষ। সুতরাং আমরা লড়াই করছি এই সেনাবাহিনীর ছেলেপিলে, পোতা ছেলেপিলে, তাদের জন্য। সেনাবাহিনীর এটা ভালো রকম মনে রাখবে তারা, এবং তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদেরও সন্তানরা নিহত হয়েছে। আমি কখনো হতাশ হব না। আমার স্যার ডক্টর ইউনূসও কখনো উনি হতাশ হননি। ফরওয়ার্ড স্যার, আমরা আছি দেশে এবং বিদেশে, আপনি ছাড়া আমাদের কোনো ভরসা নাই। ইউ মুভ ফরওয়ার্ড। ওয়াকারুজ্জামান যে যা আছে তারা এখন বোঝে যে কারা ক্ষমতায় আছে। কি হয়েছে আপনি কিছুদিন আগে আমরা বলেছি, ইলন মাস্ক কল করেছে ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব রিকোয়েস্ট করেনি ইলন মাস্ককে, তারা করেছে। কয়েকদিন পরে দেখবেন এই ট্রাম্পও ডক্টর ইউনূসের সাথে কথা বলবে হবে। বহু কারণ আছে। চীন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, 100% দাঁড়িয়েছে। ডক্টর শওকত আলী, আপনি একটু আমার কথাটা শুনেন রে ভাই, একটু কথাটা শুনেন। জনাব তারেক রহমানের আরেকটা ইম্পর্টেন্ট কথা, সরকার গঠন করতে সমর্থ হলে আমাদের প্রধান ও জরুরি কাজ হবে দেশ পুনর্গঠন করা। তারেক রহমান। এখন ডক্টর শওকত আলী এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, ওনারা 90 সালে গভর্নমেন্ট ফর্ম করে 4 বছর বা 5 বছর ক্ষমতায় ছিল। তারপরে আবার সেকেন্ড টার্মে আবার 4 বছর না 5 বছর ক্ষমতায় ছিল। আবার 2006 সালে ক্ষমতা গঠন করে আবার 1 বছর না 1.5 বছর ক্ষমতায় ছিল। অর্থাৎ প্রায় 13 বছরের মতো ক্ষমতায় ছিল বিএনপি। এই 13 বছরে ওনারা দেশ গঠন বা পুনর্গঠন বা সংস্কার কোনো কিছুতে করতে পারে নাই। এখন কেন তারেক রহমানকে বিশ্বাস করবে? কাজী আব্দুল্লাহ আল মামুন, আমাকে একটা কথা বলেন, একটা পলিটিক্যাল পার্টি যখন রিফর্মের কথা বলে, তাদের রেকর্ড বলে তারা কোনো রিফর্ম করে নাই, তাদের রেকর্ড বলে
যে তারা আজ অবধি বলে নাই যে আমরা ইকোনমিকে এইভাবে রিফর্ম করব, তারা বলে নাই আমরা কমার্সকে এইভাবে রিফর্ম করব, তারা বলে নাই আমরা এডুকেশনকে এইভাবে রিফর্ম করব, তারা বলে নাই ল এনফোর্সমেন্টকে আমরা এইভাবে রিফর্ম করব, তারা বলে নাই আমরা জুডিশিয়ারিকে এইভাবে রিফর্ম করব। তারেক রহমানের ধারে কাছেও কোনোদিন কথা বলে নাই। এখন তার এই মুখস্থ কথার ভ্যালু কি? কাজী আব্দুল্লাহ আল মামুন, এর ভ্যালু আছে? শোনেন, উনি যতই ওয়াদা করুক না কেন, আপনার মনে থাকা দরকার যে 7ই জানুয়ারি যে 2024 নির্বাচনের আগে 3 মাস আগে পর্যন্ত তারা কোনো কর্মসূচি দেয় নাই, বরঞ্চ তার 3-4 মাস আগে 37টা রাজনৈতিক দল নিয়ে ওই যে আপনার যে জেএসডি, যে নাকি এরশাদের আমলেও মন্ত্রী ছিল, হাসিনার আমলেও মন্ত্রী ছিল, আসম আব্দুর রব, এরা সবাই মিলে, এটা গণতন্ত্র মঞ্চ, এরা সবাই মিলে ঠিক করছে তারা কিছু হালুয়া রুটি পাবে, যে তারা জাতীয় সরকার গঠন করবে, তাও নির্বাচনের পরে। এত বেকুব না। আর আমরা 32 নম্বরে 90 আন্দোলনের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে 9 বছর ছিল, ছাত্ররাই শুরু করছে, ছাত্ররা শেষ করছে। আচ্ছা, তাহলে সেইখানে হাসিনাকে বলছিলাম ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ নির্বাচন, ঐক্যবদ্ধ সরকার গঠন। না, আমি বলছি এই কারণে যে আজকে যদি না না আপনার কথাই আসতেছি যে উনি যদি আমি ওইটাই বলছি যে তখন যেহেতু আমরা কোন রকম আশ্বাসের উপরে বিশ্বাস করি নাই, হয়ও নাই, এখন যদি উনি বলেন যে আমরা অতীতে ভুল করছি, এবার আমরা করব, মানুষ বাকি তার বিশ্বাস করে না। ওই চকলেট আবার চুইংগাম আপারে মন্ত্রী বানাইছে, এখন এই যুবরাজতান্ত্রিক রাজনীতি চলবে না, কয়েকদিন পরে জয় বলবে। তাই এখন তাদের যে সেক্রেটারি ফখরুল আলমগীরকে সে ফায়ার করে না। আপনি তো প্রায় বলেন 1 ডজন, আমার তো মুখস্থ থাকে না। এখন সে ওই লন্ডনে বসে দেশ চালাবে, আর তার চারপাশে সমস্ত মানে ভারতের দালাল গুলো বসে। কিন্তু কালকে তো আপনি একটা লিস্ট ধরাই দিচ্ছে। তো কাজেই এইগুলোকে নিয়ে বিএনপি, এইগুলোকে নিয়ে যদি জিয়াউর রহমানের বেনিফিশিয়ারি হতে চায়, জিয়াউর রহমানের আদর্শ আর তার পরিবার আদর্শ এক না। আলেমের ঘরে জালেম হয়, জালেমের আলেম হয়। আমি মনে করি যে এটা তারেক রহমানের পক্ষে সম্ভব না। আমি তারেক রহমানের কথা বিশ্বাস করি না। ডক্টর শওকত আলী, আপনি তারেক রহমানের ডক্টর শওকত আলী, আমি কাজী আব্দুল্লাহ আল মামুনের কথাও শুনতে হবে না, আমার কথাও শুনতে হবে না, কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি অনেক লেখাপড়া করেন, নিজে একজন পড়ুয়া মানুষ, আপনি কি কখনো শুনেছেন তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে তাদের একটা প্ল্যান, একটা পরিকল্পনা অথবা একটা পলিসি ডিক্লেয়ার করছে যে আমাদের পলিসি এইটা হবে, বৈদেশিক পলিসিতে আমরা ভারতের সাথে এইভাবে ডিল করব, এডুকেশন পলিসি এই ধরনের কোন পলিসি সংলাপ বিএনপির কাছ থেকে আপনি কখনো শুনেছেন? ওই 31 দফার গোলালু আমরা গত 53 বছর শুনতে শুনতে বড় হয়েছি, কিন্তু কোন পলিসি নিয়ে কথা শুনছেন যে আমি বাজেট ডেফিসিট যেটা সেটাকে আমি এইভাবে কাট করব, আমাদের ফরেন রিজার্ভ এইভাবে বাড়াবো, আমাদের ডেফিসিট এইভাবে আমরা সংকুলান করব, আমাদের ট্রান্সপারেন্সি, ইকোনমিক ট্রান্সপারেন্সি, কমার্স ট্রান্সপারেন্সিকে আমরা এই পলিসিতে সামনে আগাবো, এ ধরনের কোনো কথা কি তারেক রহমান বা বিএনপির কারো কাছ থেকে আপনি শুনেছেন কখনো? আচ্ছা মিল্টন ভাই, প্রথম কথা আমাকে একটু সময় দেবেন। আপনি যে কথাটা বললেন ইট ইজ অবজেকশনেবল, যে বিএনপি ক্ষমতায় প্রথমবার আসে বা পরবর্তীকালে কিছুই করেনি। মামুন ভাই এটা বলেছে, এটা বলা উচিত হয়নি এই কারণে যে আমি নিজে নিউ ইয়র্ক টাইমসে পড়েছি যে আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট প্রায় 20 বছর আগে তো হবেই, যে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন ওমেন এডুকেশন এম্পাওয়ারমেন্টে এত প্রসিদ্ধি লাভ করেন যে তখন এই প্রোগ্রামটাকে আমি ডাইরেক্ট বলে দিই, দ্য মেক্সিকান গভর্নমেন্ট এই যে প্রোগ্রাম বাংলাদেশে যেটা চালু হয়েছে তারা সেটা এক্স্যাক্টলি তারা সেই মডেলটা গ্রহণ করেছে। খালেদা জিয়ার সময় নিউ ইয়র্ক টাইমস বলেছে ইট ইজ এ মডার্ন মুসলিম ডেমোক্রেটিক কান্ট্রি। আপনার তারেক রহমানের সময় ক্ষমতায় ছিল না ফার্স্ট অফ অল, তারপরে গণতান্ত্রিক চিন্তা চেতনার ক্ষেত্রে বেগম খালেদা জিয়া কখনো নির্মমভাবে এই স্বৈরাচারিণী হাসিনা যা করেছে, এটা একটা ভালো কথা বলেছেন, এটা কম্পেয়ারের একটা সুন্দর সুযোগ আছে এবং এই সুযোগটা কিন্তু বিএনপি এটা পাবে। তার কারণ তারা ইচ্ছে করলে অনেক কিছু ক্ষতি করতে পারত, তারা তা করেনি। শহীদ রাষ্ট্রপতি জিয়ার সব নীতি নিয়ম তারা ফলো করেনি, দ্যাট ইজ কারেক্ট। কিন্তু তাদের যে জিনিসগুলো আপনি মনে করেন, এমনকি জেনারেল নাসিম যখন বন্দি করা হয়েছিল তখন আপনি জানেন যে আপনার প্রেসিডেন্ট ছিল বিএনপির আব্দুর রহমান বিশ্বাস, তাকে হত্যা করার নির্দেশকেও ওনারা মাফ করে দিয়েছিলেন। সেনাবাহিনী কোনো ক্রমেই ভারতে এজেন্ট হিসেবে এই সময় কাজ করেনি। আমাদের শিক্ষা দীক্ষা, আমাদের ভাইস চ্যান্সেলরগুলো কেউ
2 কোটি টাকা নিয়ে ম্যাডাম কখনো কাউকে নিয়োগ দেননি। দেশটা সুন্দর যাচ্ছিল বলে আপনারা হয়তো ভুলে গেছেন। এখন আপনি যদি বলেন যে তারেক রহমানের কথা, আচ্ছা মামুন ভাই, উনি লন্ডনে বসে হাজার হাজার কোটি টাকা এই বিএনপিকে দেওয়া হয়েছে, একমাত্র ওই যে কি উমর বলে সেই ছাড়া আর শমসের মবিন চৌধুরী আর তৈমুর রেজা ছাড়া আর বিএনপি কেউ ক্ষতি করতে পারেনি। তার কারণ তাদের এই ক্যারিজমাটা আছে, জনগণের ভিতর তাদের ভিত্তি আছে। নিশ্চয়ই তারা কোনো ভালো কাজ করেছে বলে এই দলটাকে ভাঙার জন্য ইন্ডিয়া ডিজিএফআই, আপনি আমার থেকে ভালো জানেন, এবং এত বড় স্যাক্রিফাইস। আমি বহু টকশোতে বলেছি, সাউথ এশিয়ার কোন গণতন্ত্র উদ্ধারকারী কোন দল, ইনক্লুডিং ইন্ডিয়ান কোন দল এত স্যাক্রিফাইস করিনি। হঠাৎ করে তাদেরকে মাইনাস আপনি করবেন না। আমি বিএনপি ওইভাবে করি না। হ্যাঁ, আমি জিয়ার সমর্থক, আমি জিয়াকে পছন্দ করি, ম্যাডামের অনেক জিনিস আমার ভালো লাগে, তারেক রহমানের অনেক কিছু ভালো লাগে, কিন্তু দলটা কিন্তু ঐক্য করেছে। আমি আপনার সাথে একমত ওই ক্ষেত্রে যে কিছু পাচাটা একজন লিডার যদি দেশের বাইরে থাকে, কিছু লোকাল যে লিডারগুলো তারা কিছু এদিক ওদিক হবে, তারা টাকা নেয় জেল থেকে বাঁচার জন্য। সবারই বয়স হয়েছে কিন্তু মনে রাখবেন 70, 80, 85 বছর। এই ইলেকশনের পরে আর কোনো ইলেকশন তারা হয়তো দেখতে পাবে না। তারা অনেক চিন্তা করে তাদের দলীয় বা ব্যক্তি স্বার্থ নিয়ে কথা বলতে পারে, আই ক্যান নট অ্যান্সার ইট। কিন্তু বেগম খালেদা জিয়ার মতো এইভাবে মজলুম নেতার আপনি একটা উদাহরণ দেন সারা দুনিয়াতে। হ্যাঁ, তার বালির বস্তা নিয়ে প্রশ্ন ওঠে, তার দল তাকে অ্যাবান্ডন করেছে, তার দল তাকে মুক্তি দেয়নি। আপনার সাথে আপনি 100% একমত। কিন্তু এত বড় দেশের একটা উন্নয়ন যেটা হয়েছিল বেগম খালেদা জিয়ার সময়, আমি সাইফুর রহমান সাহেবের সাথে কাজ করেছি এই সময়। আমি তাকে ডেকেছি বাংলাদেশে, আপনি 13টা ইউনিভার্সিটি নিয়ে আমি আমাদের সময় শেষ। বাংলাদেশের সাথে ভারতের ট্রেড ডেফিসিটটা বাড়াননি। 1 নম্বর, তিনি কিন্তু দুদক তৈরি করেছিলেন। আপনি কি বলেন যে তারা রিফর্ম করেনি? দুদক তো তাদের হাতে। এরশাদের এই কন্ট্রোল করার জন্য র্যাব তারাই গঠন করেছে। ফাইন্যান্সিয়াল রিফর্মে যতগুলো আইন আছে এবং যতগুলো ডেভোসে যতগুলো নিয়ম আছে, ইন্টারনাল ব্যাংকিং ল, সাইফুর রহমান সাহেব সব বাংলাদেশে দিয়েছে। বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের যেটা মডার্ন ফাউন্ডেশন তৈরি হয়েছে কিন্তু বিএনপির হাতে। এটা হয়তো যে বিএনপি বলে না বা তারা জানে না। এখন যে লগুলো হয়েছে এটা হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হাসিনা ভ্রুক্ষেপ করেনি কখনো, এই লর কোনো দামই দেয়নি, কারণ তিনি ডিক্টেটর ছিলেন। সুতরাং আমি বহু উদাহরণ দেওয়া যায়। এই কথা আমরা বলতে পারবো না যে তারা এসে কি করবে। 31 দফা শোনেন, 31 দফার যে দিয়েছে সেই নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে, 31 দফার বাইরে নাই। এবং এগুলো কিন্তু মানানা ভাষণের পক্ষ থেকে ডক্টর শওকত আলী, ডক্টর শওকত আলী যে তারা কিছু করেনি। উদাহরণ দেন। ডক্টর শওকত আলী, আমি 31 দফা শুধু পড়িনি, আমি খুব সেন্সিটিভলি কেয়ারফুলি আমি পড়েছি। এগুলো কি জানেন? 31টা জনগণকে সুশুরি দেওয়া 31টা কথা। এই জনগণকে সুশুরি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য 31টা কথা। কোন কথাটা শওকত ভাই? অ্যাডভোকেট মামুন, আপনি ইউরোপে থাকেন এবং শওকত ভাই আমি আর আপনি আমেরিকায় থাকি। আপনি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেটরা যখন ইলেকশন করে, প্রেসিডেন্সিয়াল ইলেকশন করে, সিনেট ইলেকশন করে বা কংগ্রেস ইলেকশন করে, তখন তারা ইলেকশনের ক্যাম্পেইনে তারা ওই 31 দফা নিয়ে দাঁড়ায় না। তারা কি নিয়ে দাঁড়ায় জানেন? আমি ইকোনমিক রিফর্ম করব, হেলথ কেয়ারটার উপরে আমি এইটা করব, হেলথ কেয়ারের উপরে আমি এইটা করব, হেলথ কেয়ারের উপরে আমি এইটা করব, মেডিসিন এইভাবে দেব, হসপিটালের কস্ট কমাবো, তোমাদের স্বাস্থ্য সেবা দেব, বাসায় নার্স দেব। ক্যান্ডিডেটরা এই কথা বলে। এইখানের আমেরিকায় বা ইউরোপে জীবনে এই বস্তা পচা 31 দফা এইসব সস্তা কথাবার্তা এই যুগে চলে? আপনি আমেরিকা থাকেন রে ভাই, সিটি কাউন্সিল মেম্বার পর্যন্ত এটার ব্যাখ্যা দেয় যে আমার পলিসি এইটা, আমি সিটি কাউন্সিল মেম্বার হইলে আমি এইটা আদায় করব, এইটা আদায় করব। বিএনপি এ ধরনের কোন পলিসি এখন পর্যন্ত করে নাই।
ভারতের আর একটা 5টা দল আওয়ামী লীগ এখন পর্যন্ত তাদের 7 দফা আর 14 দফা নিয়ে বসে রয়েছে। কোন দফা জনগণের জন্য না, কোন দফা দেশের সার্বভৌমত্বের জন্য না। আমি এসব 7 দফা 14 দফা 31 দফার ধারে কাছেও চাই না। এগুলো জাস্ট পিস অফ পেপার, এর কোনো ভ্যালু নাই। ঠিক আছে, তাহলে আপনি একটা করেন শওকত ভাই, বিএনপির আমলে আকাশচুম্বী কমার্স ডেফিসিট হয়েছে ভারতের সাথে। এটা বিএনপির নখদর্পণে তাদের চোখের সামনে হয়েছে। বিএনপি এটা রিফর্ম করে নাই। It was only $4.5 billion. ভাই হয়েছে কেন? নাম্বার 1, বিএনপির আমলে কেন ভারতের সাথে ট্রানজিট নিয়ে কথাবার্তা হয়েছিল? কেন হয়েছিল? তিনি তো দেননি ভাই। কথাবার্তার ফ্রেমওয়ার্ক ওইখান থেকে শুরু হয়েছে। এখন কেউ পার্শ্ববর্তী দেশ আপনাকে দেশ না। আমি একটা কথা বলি শওকত ভাই, বেগম জিয়ার কৃতিত্বটা আমি দেই। এখন আমার কাছে শুনেন, জেনারেল মঈন, আমি, আমার বোন মীরা এবং আরেকজন আমার বড় ভাই মেজর জালাল, আমরা এক জায়গায় বসলাম। বসার পরে শওকত ভাই জেনারেল মঈনের দিকে ঘুরে বললাম যে আপনার মতো এই মিজিট কি কইরা সেনা প্রধান হয়? ভেবা টাকা খেয়ে গেল আমার দিকে তাকাইয়া। মামুন ভাই কইতো যে খব আপনি কি করেন এগুলা? আমি কইছি আপনার মতো একটা মিজিট কিভাবে সেনা প্রধান হয়? চুপ করে জানে না, বাংলাও জানে না। শুনেন না, আপনি শুনলে হাসবেন। তখন উনি আমার দিকে তাকায় রইছে। আপনি কি জানেন আমার তার পরের প্রশ্ন কি ছিল? আমি কইছি আপনার আইডল তো খালেদ মোশাররফ, আপনি তো জিয়াউর রহমানের হেট করতেন। আপনি বেগম জিয়া আর তারেক জিয়ারে কি এতটাই বলদ বানাইছেন যে খালেদ মোশাররফের একজন ভক্তরের সেনাপ্রধান বানায়? ভাই এই মঈন এখনো জীবিত। এই শুয়ার বাচ্চারে ফোন করে জিজ্ঞাসা করেন যে কবার এই কথাগুলা কেমন লাগছে। আচ্ছা, এখন এই মঈন একটা কথা আমারে বলছিল ভাই, যেটা আপনাকে বলি। মঈন বলছিল আমরা তো ম্যাডাম কি প্রথম চুজ করছিলাম দায়িত্ব নিতে, ঠিক আছে? তখন আমি বললাম তারপরে ম্যাডাম নেয় নাই কেন? ম্যাডাম তার কাছে 2টা প্রস্তাবের কথা বলছে। এখন মঈন সত্য বলছে না মঈন মিথ্যা বলছে, ইটস বিটুইন মঈন এন্ড হিজ গড। মঈন বলছে আমি ম্যাডামরে বললাম যে আমরা যা করেছি 9/11-এ আমরা যা যা করেছি এটার বৈধতা দিবেন এবং আমাদেরকে মাফ করে দিবেন, এবং ভারত এই জিনিসগুলা চায়। আপনি কি জানেন ম্যাডাম কি বলেছে? উনি রিজেক্ট করেছেন। নো, উনি প্রথমটায় হ্যাঁ বলেছে যে তোমাদের মাফ করার প্রশ্নে, তোমাদের কাজের বৈধতা দেওয়ার প্রশ্নে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ভারত যা যা চায় এর কোনোটাই আমি দিতে পারবো না, কারণ এটা যদি আমি দেই তাইলে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের কোনো অস্তিত্ব আর থাকে না, আমি ওটা দেব না। যার জন্য বেগম জিয়া ক্ষমতা নেন নাই, এবং হাসিনা বলছে আমি দেখতে চাই না, আমি সব সাইন করে দেবো। ওকে, তো সেক্ষেত্রে আমি বেগম জিয়ার কৃতিত্ব দেওয়ার আমার কোনো অসুবিধা নাই। বেগম জিয়ার দেশপ্রেম নিয়ে আমি কোনো সন্দেহ পোষণ করি না, আমি করি না। বেগম জিয়া একজন দেশপ্রেমিক। বেগম জিয়া বর্তমানে জীবিত যত রাজনীতিবিদ আছে সবার চেয়ে বড় মুক্তিযোদ্ধা বেগম জিয়া, এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু দল হিসাবে বিএনপি আজ অবধি রিফর্মের জন্য কোনো পলিসি ডিসকাশন তারা ওপেন করে নাই। ওই 31 দফা এটা হইছে কি জানেন জনগণ রে, তোমাকে বই দেবো, শিক্ষা ব্যবস্থা করবো না, কেমনে দিবা, তোমার প্ল্যান কি? আমরা বাণিজ্যে ভারতের সাথে সমতা আনবো না, এসব আদায়রা বুলশিট দিও না। কিভাবে সমতা আনবা? হোয়াট উড বি ইউর পলিসি? আমি বৈদেশিক নীতিতে আমরা সমতা আনবো, কিভাবে আনবা? হোয়াট উড বি ইউর ইন্ডিয়ান পলিসি? কোনো ডিসকাশন বিএনপি করে নাই। হাওয়েভার আমরা অনেক বিষয়ে আলাপ আলোচনা করেছি আজকের আমাদের কনভারসেশনে। ভাই আপনি যে কথাগুলো বলেছেন কারেক্ট, এই কারণে আমি বলেছি দেখেন আমাদের একটা মিডল পয়েন্ট আসতে হবে। এটা হবে ডক্টর ইউনূসের মাধ্যমে। আপনি এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক রিফর্মের জন্য যে ফ্রেমওয়ার্ক স্যার যেটা পারবেন এটা করে যাবেন, যেটা বাকি থাকছে ভবিষ্যৎ পলিটিক্যাল লিডার তারা এই পত্রে সাইন করবেন, এবং ভবিষ্যতে ইলেকশনে আসলে যে কথাগুলো আপনি বলবেন, হেলথ ইস্যু, আপনাদের এই দিনমজুর,
এগ্রিকালচারাল প্রাইসিং, অনেকগুলো বিষয় আছে, এগুলো তারা দিয়েছে অলরেডি, আমি দেখেছি 31 দফা আমি দেখেছি। দর্শক তাদের সম্পূর্ণ আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে সংস্কার কতটা করা দরকার নাকি সংস্কার করা দরকার নেই। আর তারেক রহমান কেন এই কথাটা বলতে, তারা বলবেনি তারা নির্বাচন দেন, তারা জানেন যে নির্বাচন দিয়ে তারা ক্ষমতা চলে যাবেন। কিন্তু তারেক রহমানের সবচেয়ে বোঝা উচিত ছিল, আমার ব্যক্তিগত মতামত, এই সমস্ত কিছু চাওয়ার আগে তার আগে দেশে আসা উচিত ছিল। তিনি আইনের মুখোমুখি হবেন, কিন্তু দেশে এসে আইনের মুখোমুখি হতে সমস্যা, তিনি গ্রেপ্তার হবেন, গ্রেপ্তারের বই এখনও গ্রেপ্তারের বই আছেন, এখন তো হাসিনাকে হত্যা করার মতো কেউ নাই, তো তিনি কেন আসতেছেন না, এটা একটা বড় প্রশ্ন। যাই হোক দর্শক, এখানে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পুরো সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন তো আলোচনা আমি মনে করি যে সম্পূর্ণ যে সুন্দর বিষয়গুলো সেগুলো উঠে এসেছে। তো আলোচনা কেমন লাগবে আপনার কাছে অবশ্যই মন্তব্য করবেন।